আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সাথে আমরা ডিসিউ এর জন্য একটা দুর্দান্ত স্পেশাল একটা ক্লাস নিয়ে চলে আসছি। কেন এভাবে বললাম এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সেটা হচ্ছে আজকের ক্লাস থেকে হুবহু একাধিক কোশ্চেন তুমি ডিসিউ তে পাবা, পাশাপাশি ডিসিউ এর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটা সুন্দর আলোচনা পাবা। ওকে? তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসে চলে যাব, কিন্তু এটা যেহেতু ম্যারাথন ক্লাস, সো একটু কষ্ট করে নিজে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেবা, পাশাপাশি কি করবা, পাশাপাশি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবা। ক্লাসটা যদি শেয়ার না করো তাহলে কিন্তু ক্লাসে আমরা যাচ্ছি না। তাহলে একটু জয়েন হও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ভাইকে একটু জানাও কে কোথা থেকে ক্লাসটা করতেছো, কারণ তোমার জেলায় হতে পারে আজকের ক্লাসের আলোচনার একটা টপিক। ওকে ওকে, সো দেখতে চাই ক্লাসটা একটু শেয়ার, দেখতে চাই তোমাদের টাইমলাইনে। ওকে ওকে, আমি জানি তোমরা করবে, আমি জানি তোমরা করবা। ওকে ওকে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিব। কি অবস্থা তোমাদের? বলো কেমন আছো তোমরা সকলে? আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো অনেক 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 কিছু। হ্যাঁ, অনেক কিছুর মধ্যে দেখো, ফার্স্ট অফ অল ডিসিইউ অ্যাডমিশন। তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন খুবই সন্নিকটে। সো সেই অ্যাডমিশনে তোমরা কি করবা, তোমরা ভালো করবে আমি জানি। সো সেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমরা জানো বাংলাদেশের বর্তমানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে উচ্চশিক্ষার জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ জ্ঞানের ম্যারাথন ক্লাস 100টি বাছাইকৃত প্রশ্ন সমাধান। সো তোমরা যারা মোটামুটি মডেল টেস্ট কিনে ফেলেছো জয়কলির, সেই মডেল টেস্ট থেকে শুরু করে আমরা কিন্তু এখানে 100 কোশ্চেন নিয়েছি। সো আশা করি তোমার জন্য খুব বেশি হেল্পফুল হবে। ওকে, সাউদ আমিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, তাসনিয়া তন্নি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তাসনিয়া? ওকে, চলো আমরা তাহলে ক্লাস শুরু করে দিব। প্রথম প্রশ্ন, গ্রিন বেল্ট। ভাই রে ভাই, প্রথমটা এত টাফ মেরে দিলেন, কেমনে কি হবে? দেখো কেমনে হবে সেটাই দেখাচ্ছি। এটা কি বলছে? গ্রিন বেল্ট, তার মানে সবুজ বেল্ট। সবুজ বেল্ট, ওকে। সবুজ বেল্ট মুভমেন্ট কোন আন্দোলনের সাথে জড়িত? এখানে পরিবেশ আন্দোলন, পরিষ্কার আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, জীববৈচিত্র্য আন্দোলন, নাকি অপশন ঘ, অপশন ই? অপশন ই হচ্ছে নারী আন্দোলন। কোনটা বলো? কোনটা নারী আন্দোলন? বলো 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 কোনটা? কিছু দেখলেই তো তোমরা হচ্ছে ভাবো সেটা নারী আন্দোলন কিনা। এটা একটু জানতে চাই, বলো তো, চট করে একটু বলে দাও এটা কি হবে। গ্রিন বেল্ট গ্রিন জিনিসের সাথে আমাদের সম্পর্কিত কি? সেই জিনিসের তুমি দেখবা যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তুমি যখন যাবা, পরীক্ষাতে যখন পড়তে মানে পরীক্ষা দিতে যখন বসবা, স্বাভাবিকভাবে অনেক কিছুই তুমি জানবা না, অনেক কিছুই তোমার মানে একদম জানার বাইরে থেকে আসবে। সেই সব জিনিস কোত্থেকে অ্যান্সার করবা? মাথা খাটিয়ে। কেন? কারণ তুমি তো দিদার ভাইয়ের কোশ্চেন পড়ছো, তুমি তো দিদার ভাইয়ের ক্লাস করছো, তুমি তো জয়গলের বই পড়ছো। সো সো কি সো তোমাকে এটা বুঝতেই হবে। দেখো গ্রিন বেল্ট, গ্রিনের সাথে কি সম্পর্কিত? এখানে গ্রিনের সাথে যেটা সম্পর্কিত সেটাই তোমার উত্তর। গ্রিনের সাথে যেটা সম্পর্কিত সেটাই তোমার উত্তর, বলো। তাইলে এখন এখন তো তোমার বলার কথা, গ্রিন গ্রিন গ্রিন। ওকে, এটা কিন্তু হোয়াইট না, এটা কিন্তু বেবি পিঙ্ক না, এটা কি? এটা হচ্ছে গ্রিন। এটা কি? এটা হচ্ছে গ্রিন। ওকে ওকে, চলো 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 আমরা পরের টুকু দেখি। আমরা পরেরটা দেখবো। ওকে, এটা কি তাহলে? গ্রিন কি? গ্রিন হচ্ছে পরিবেশের সাথে সম্পর্কিত, পরিবেশ রিলেটেড একটা আন্দোলন। সেটাকে আমরা বলেছি কি? সেটাকে আমরা বলেছি গ্রিন। গ্রিন গ্রিন গ্রিন। ওকে, এই যে তোমাদের অনেকের কমেন্টস, ঠিক আছে। ওকে ওকে ওকে, একজন একজন নেত্রী, তিনি হচ্ছে কেনিয়ার। কি? কোন দেশের? কেনিয়া। ওকে, কেনিয়া নামে একটা দেশ আছে, তুমি জানো। সেই কেনিয়ার একজন নোবেল বিজয়ী। ওকে, নোবেল বিজয়ী একজন নারী, ঠিক আছে। তার নাম হচ্ছে ওয়াঙ্গারি। তার নামটা যদি অত বেশি আসবে না। তিনি 1977 সালে একদম 1977 সালে, তার কয়েক বছর পরে তুমি জানো হচ্ছে আমাদের মাদার তেরেসা 1979 সালে হচ্ছে মাদার তেরেসা শান্তিতে নোবেল পায়। আর ইনি নোবেল পেয়েছিল এই পরিবেশ বিষয়ক আন্দোলন, সেটাকে আমরা কি বলেছি? গ্রিন বেল্ট। গ্রিন মানে কি? গ্রিন মানে সবুজ, সবুজ মানে কি? সেটাই পরিবেশ। খুব ভালো। আর ব্লু মানে কি? ব্লু মানে নীল, নীল ইকোনমি মানে সেটা কি? সেটা হচ্ছে সমুদ্র রিলেটেড অর্থনীতি। ওকে, আমরা অনেক কিছু জেনে ফেললাম। 2 নম্বর প্রশ্ন, আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কাকে? ভাই বিজ্ঞানের জনক পড়ছি, আধুনিক বিজ্ঞানের জনক কিন্তু পারি না আমরা। কিন্তু জনক থেকে প্রতি বছর একাধিক কোশ্চেন হয়, এক বা একাধিক কোশ্চেন হয় বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে। সেখানে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন তোমার পাওয়ার কথা জনক থেকে। রাষ্ট্রবিজ্ঞানের জনককে, ইতিহাসের জনককে, সমাজবিজ্ঞানের জনককে, এরপরে পরিবেশ বিজ্ঞানের জনককে, বিভিন্ন টাইপের জনক আসে। সো আমরা সেগুলো একটু দেখবো, তোমরা একটু উত্তর করো। এটা একটু উত্তর করো, আমি দেখতে চাই কে কি উত্তর করলা। ওকে ওকে ওকে, আমরা কি বললাম? আধুনিক বিজ্ঞান। ভাই বিজ্ঞানের জনককে বলো তো।
বিজ্ঞানের জনক কে? বিজ্ঞানের জনক ঠিক আছে, ওকে। এখানে দেখো যারা আছে, এই থ্যালিস, থ্যালিস হচ্ছে প্রাচীন একজন দার্শনিক। কি? প্রাচীন একজন দার্শনিক, দার্শনিক, হ্যাঁ, দার্শনিক। আমরা যদি দেখি, এরপরে দেখি হচ্ছে ইরাটোস্থেনিস। তিনি কি? তিনি হচ্ছে ভূগোলের জনক। ভূগোল, হ্যাঁ, তুমি গোল আমি গোল সারি দুনিয়া গোল গোল, ঠিক আছে, মাম্মি কি রুটি গোল গোল পাপ্পা কি পেসা গোল গোল, ওইরকম। এটা কি? ইরাটোস্থেনিস হচ্ছে ভূগোলের জনক। ভূগোল মানে পৃথিবী যে গোল, এটার জনক কে? এটার জনক হচ্ছে ইরাটোস্থেনিস, ইরাটোস্থেনিস, ঠিক আছে, ওকে ওকে ওকে। এবং এদেরকে এখানে কি হচ্ছে লামব্রাসো। তোমরা যারা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবা, ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে ক্রিমিনোলজি, মানে অপরাধ বিজ্ঞান। সিআইডি দেখছো না? দেখছো তো? ক্রাইম পেট্রোল দেখছো না? দেখছো? ওইখানে অপরাধ রিলেটেড জিনিস করে না? এই অপরাধ বিজ্ঞানের জনক কে? অপরাধ। তিনি অপরাধ করে নাই, অপরাধকে নিয়ে গবেষণা করছে এই ব্যক্তি, ঠিক আছে। তোমরা আবার ভাইবো না সে জেলে গেছে, হ্যাঁ। অপরাধ বিজ্ঞানের জনক হচ্ছে লামব্রাসো। তাহলে বাকি রইল কে? বাকি রইল হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন তিনি কি? তিনি হচ্ছে আধুনিক বিজ্ঞানের জনক। আধুনিক, আমি জানি তোমরা অনেকে উত্তর জানো, অনেকে উত্তর করছো, অনেকে উত্তর করছো, সে নামগুলো আমি পড়তেছি, কিন্তু তার আগেই বলে দিলাম যে এটার উত্তরটা কি হবে। এটার উত্তরটা কি হবে তোমরা একটু জানাও, ঝটপট জানাও। কার প্রশ্ন উত্তর হলো? 3 নম্বর প্রশ্ন, ওয়ান ডে ক্রিকেটে সর্বপ্রথম হ্যাটট্রিক করে? ওয়ান ডে ক্রিকেট হয় না? ক্রিকেট, ঠিক আছে। ক্রিকেট খেলা তো দেখো, যদি এটা ফুটবল, এবং তোমার ভাই কিসের জার্সির পরা বলো তো? আর্জেন্টিনার জার্সি পরা। তারপরেও আর্জেন্টিনা গতকাল জিতছে না? হ্যাঁ জিতছে। তারপরেও এখানে চমৎকার একটা কোশ্চেন, ওয়ান ডে ক্রিকেট, ক্রিকেট বাংলাদেশ কিন্তু ওডিআই ভালো খেলে, কিন্তু রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে হারছে, মারাত্মক লেভেলের হারছে, ঠিক আছে। সো সব ধরনের তথ্যই জানা উচিত। এরপর দেখো তাসনিয়া তন্নি আসো, তামান্না ইসলাম আসো, এমডি লামিম ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর হুমায়রা আফরোজ হিমু, এরপর আছো তাসনিয়া তন্নি, ইসরাত জাহান, এরপরে আছো ওকে মীর সাদিকুল ওমর, আর ফ্রেন্ড জয়েন হয়েছে, থ্যাংক ইউ। চলো আমরা একটু দেখি ওয়ান ডে ক্রিকেটে সর্বপ্রথম হ্যাটট্রিক করেন কে। তোমাদের এখানে আছে চৈতন শর্মা, ওয়াকার ইউনুস, এরপর জালালউদ্দিন, এরপরে কোটনি ওয়ালস। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স এখানে আমরা জানবো। দেখো আমাদের যখন ফাস্ট বলের কথা বলি, পেস পেস বল হয় না, খুবই ফাস্ট বল যেগুলো হয়, হ্যাঁ, মানে ওয়ান ডে তে দেখো ফাস্ট বলের ক্ষেত্রে সব থেকে বেশি গতি কে দিয়েছে? একজন পেসার, কোন দেশের? পাকিস্তানের। এবং এই ব্যক্তিও পাকিস্তানের যে সর্বপ্রথম ওডিআইতে ক্রিকেটে হ্যাটট্রিক করে। সে কে? সে কে? সে কে? 1982 সালে, কত সাল? 1982 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের একজন, তার নাম হচ্ছে জালালউদ্দিন। কি নাম? জালালউদ্দিন। সে ওয়ানডেতে ওডিআইতে প্রথম হ্যাটট্রিক করেন। যদিও এই এত ডিপ থেকে কোশ্চেন হবে না, তোমরা একটু জেনে রাখবা ক্রিকেট থেকে বাংলাদেশের ক্রিকেটের অবদানটা, আইসিসি সম্পর্কে টুকটাক কথাবার্তা, এবং সব থেকে এই যে রিসেন্ট সম্পর্কিত যে বাংলাদেশের অর্জনগুলো যদি থাকে, স্পেশালি মেয়ে ক্রিকেট সম্পর্কে, সেটা একটু জানবা, ওকে। গেল। এরপরে আসে 4 নম্বর, নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত? ভাই আন্তর্জাতিক নদ নদী এবং শহর থেকে প্রতি বছর কোশ্চেন দেখা যায়, প্রতি বছর কিন্তু কোশ্চেন দেখা যায়। সেইখানে এই যে নিউ ইয়র্ক শহর অন্যতম গুরুত্বপূর্ণ একটা শহর, পৃথিবীর ওই যে টাইম স্কয়ার বলা হয় নিউ ইয়র্ক শহরকে, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শহর, ভাইটাল একটা শহর। এই যে ধরো টেমস, টেমস নদীর তীরে কি কোন শহর বলো তো? তোমরা তো জানো, বলো 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 বলো। টেমস হচ্ছে লন্ডন। ওই যে লন্ডন আছে না, দেখবা যে তোমরা অবশ্যই যে কি জানো, শাহরুখ খানের একটা মুভি আসছে না, কি জানো, ডানকি নাকি ডাঙ্কি না কেমনে যেন একটা নাম আছে। তো ওর মধ্যে দেখবা যে ওরা ওই শাহরুখ খানের স্বপ্ন থাকে সে ওই টেমস নদীর পারে যে এই যে বিগ ব্যান আছে, বিগ ব্যানের ঘড়িটা বেজে উঠবে, সেই সময় সে একটা করবে, ওই একটা ব্রিজের উপর করবে না? ব্রিজটা কোন নদীর উপর? টেমস নদীর উপর। ওটাকে বলা হয়েছে টেমস নদী, যেখানে আছে মিনিস্টার প্যালেস, ওকে। এরপরে টিবের আছে, এরপর মারে ডার্লিং। মারে ডার্লিং হচ্ছে অস্ট্রেলিয়ার একটা নদী। মারে ডার্লিং কি? মারে ডার্লিং হচ্ছে অস্ট্রেলিয়া নদী। এবং টিবের এটা হচ্ছে রোম, রোম যে একটা শহর আছে না, ইতালির রোম, রোম হচ্ছে টিবের নদীর তীরে অবস্থিত। এবং মারি ডার্লিং হচ্ছে কি? অস্ট্রেলিয়ার একটা নদী, ইউএস, অস্ট্রেলিয়ার, ওকে। অস্ট্রেলিয়া কয়েকদিন আগে হেরে গেছে নাকি। এরপর হাডসন, এই হাডসন হচ্ছে তাহলে কি? হাডসন হচ্ছে নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক শহর হচ্ছে তাহলে হাডসন নদীর তীরে অবস্থিত। হাডসন নদী, হাডসন হাডসন হাডসন, তোমরা অবশ্যই জানো, অবশ্যই পারো, আমি জানি। তারপরে পরের কোশ্চেন গুলো উত্তর জানতে চাই। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ও মাই গড। ড্রিবলিং, আর্জেন্টাইন ফ্যান বেস, এরপরে হচ্ছে তোমরা ব্রাজিলিয়ান ফ্যান বেস যারা আছো, নেইমার দুর্দান্ত ড্রিবলিং করে, মেসি দুর্দান্ত ড্রিবলিং করে। ড্রিবলিং তাহলে কিসের সাথে সম্পর্কিত? এটা যদি না পারো তোমার আসলে মানে কচু গাছের সাথে গলায় ধরে নেওয়া উচিত, এরকম একটা অবস্থা। কেন? খুবই 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 ইজি একটা কোশ্চেন। তামান্না আছো, এরপর জামিনুল ইসলাম আছো, সারা, এরপরে মীর সাদিকুল ওমর। আচ্ছা মীর সাদিকুল ওমর ভাইয়া, এটা এ হবে? আচ্ছা আপনি বললেন বলে ভালো লাগলো, ওকে। তানিয়া ইসলাম, এরপর হচ্ছে তামান্না, তাসনিয়া তন্নি, আফরানা মিম, ওকে। দেখো কি হবে, তার মানে ড্রিবলিং এটা ক্রিকেট না, ক্রিকেটে যদি 6 হইতো,
ক্রিকেটে যদি তোমার হচ্ছে হিট আউট হইতো, এরকম যদি আউট হয় সেটা ক্রিকেট। দাবা হবে না? দাবা তোমরা অবশ্যই খেলতে শিখবা, দাবা খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। টেবিল টেনিসও না, টেবিল টেনিসের চীনা ভাষায় টেবিল টেনিসকে বলা হয় পিং পং, বুঝছো? পিং পং নিয়ে একটা ডিপ্লোমা এসে আছে 1971 এটা জেনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। এরপরে এখানে একটা জিনিস হচ্ছে ফুটবল, তার মানে ড্রিবলিং। মেসি নেইমার ড্রিবলিং করে, তারা কি খেলে? তারা ফুটবল খেলে। কি খেলে? ফুটবল খেলে। ওকে, চলো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো। তোমরা যারা এখন পর্যন্ত যারা এই ডিসিইউ সহ সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এক এবং একমাত্র কথা, পাশাপাশি যারা এইচএসসি 26-27 আছো, কেউ যদি দেখে থাকো, একটাই কথা ভাইয়া, বাংলাদেশে অনেকগুলা বইয়ের প্ল্যাটফর্ম আছে, তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোনটা হবে নিজে একটু যাচাই করো, কোন জায়গা থেকে সর্বোচ্চ বেশি কমন পড়ে, কোন জায়গা থেকে সব থেকে সুন্দর করে গুছাই দেওয়া আছে, সেটা তোমারই অবশ্যই ভেবে দেখার বিষয়। চলো 6 নম্বর প্রশ্ন, দ্য টাইম মেশিন। টাইম মেশিন, ঠিক আছে? টাইম মেশিন মানে যে মেশিন দিয়ে হচ্ছে ভবিষ্যতে চলে যাওয়া যাবে, আবার অতীতেও চলে যাবে, সে টাইম মেশিন। একটা বই ছিল, এই বইটা কে লিখেছে? আমরা আসলে জানি না কে বই লিখছে, কিন্তু আমরা এটা পারবো। কেমনে পারবো? কমন সেন্স। দিদার ভাইয়ের ক্লাস করছো, জয়কুলের বই পড়ছো, কমন সেন্স তো থাকতে হবে। টাইম মেশিন এটা কি? এটা অবশ্যই একটা সায়েন্স ফিকশন বুঝো, মানে বিজ্ঞান রিলেটেড। এখন দেখো এর মধ্যে বিজ্ঞান রিলেটেড কে আছে? কবি লর্ড বাইরন, তিনি একজন কবি, পোয়েট, তিনি একজন বিখ্যাত পোয়েট, লর্ড বাইরন, ঠিক আছে? লর্ড বাইরন, যারা লিটারেচার পড়ে তারা জানো। জন মিল্টন, ও মাই গড, একজন বিখ্যাত পোয়েট, তার যে ধরো প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, তার বিখ্যাত কয়েকটা রচনা আছে। মানে আমাদের মুসলিম ধর্মে বলি না, আদম হাওয়ার হচ্ছে আদমকে, হযরত আদম আলাইহিস সালামকে কেন হচ্ছে জান্নাত থেকে বের করে দিল ওই গন্ধম ফল খাওয়ার কারণে, ওই জিনিসটাই হচ্ছে সে তার ভিউ থেকে লিখেছে, জন মিল্টন, যেটাকে আমরা বলি প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন। এরপর টি.এস. এলিয়ট, তিনিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন কবি। তাইলে কবি নয় কে, এখানে একজন আছে সায়েন্স মনোভাব, তার নাম কি? তার নাম হচ্ছে এইচ.জি. ওয়েলস। এই তিনজনই যেহেতু কবি, সুতরাং তিনজন যেহেতু কবিতার বই লিখবে, উপন্যাসের বই লিখবে, তারা নাটকের বই লিখবে, তারা তো আর সায়েন্স ফিকশন লিখবে না। সায়েন্স ফিকশন কে লিখবে? সায়েন্স ফিকশন লিখবে জাফর ইকবাল স্যার এবং হচ্ছে এইচ.জি. ওয়েলস, ঠিক আছে? ওকে, এইচ.জি. ওয়েলস। চলো 8 নম্বর প্রশ্ন, ডেটন চুক্তি। ডেটন দেখে আবার ডেটল ভাইবো না, বি 100% শিওর। ওকে, সো কি দেখবো আমরা, একটু দেখি। ডেটন। ওকে 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 কাচের পুতুল। রাইহান কবির, জয়কুলির জয় হোক, অবশ্যই জয়কুলির জয় হবে ইনশাআল্লাহ, জয়কুলির সাথে যারা আছে তাদেরও জয় হোক। ওকে, সুমাইয়া রহমান বি, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, খুব সুন্দরভাবে বুঝান। ইমারোজ, তোমরা খুব সুন্দরভাবে বুঝো, এই জন্য আরো বেশি ভালো লাগে। ওকে, তানিয়া ইসলাম, নুসরাত জাহান মিম, এরপর হচ্ছে জামিনুল ইসলাম, নুসরাত জাহান মিম বলে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এরপর অ্যাডভোকেট সাগর আলী, অ্যাডভোকেটের সাথে ক্লাস করছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। এরপর আমরা দেখবো এইটার উত্তর কি হবে। দেখো, ডেটন চুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি, ঠিক আছে? এই চুক্তিটা হয় কত সালে? এই চুক্তিটা হয় হচ্ছে 1995 এ যুক্তরাষ্ট্রে, ইউএসএ তে। কোথায়? ইউএসএ তে একটা চুক্তি হয়, তার নাম হচ্ছে ডেটন চুক্তি। কি নাম? ডেটল না, কিন্তু ডেটন, ঠিক আছে? একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, তার নাম কি? তার নাম হচ্ছে বসনিয়া, ঠিক আছে? এই বসনিয়া দেশের মধ্যে ঝামেলা হইতে থাকে, 3.5 বছর ধরে ঝামেলা হয়। ফাইনালি সেই ঝামেলাটা যেই চুক্তির মাধ্যমে সমাধান হয়, সেই চুক্তিটাকে আমরা বলি ডেটন চুক্তি। 1995 এ ইউএসএ এখানে মধ্যস্থতা করে, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। ডে এই যে যখন হচ্ছে বসনিয়ার যখন যুদ্ধ থামাই দিছে, তখন বসনিয়ার মানে ওই দিনটা সুখের দিন না। দিনের ইংরেজি কি? দিনের ইংরেজি হচ্ছে ডে। হ্যাঁ, ডে। এবং এটা 100% শিওর যে ওদের এটা সুখের দিন। 100% শিওর মানে কি? ডেটল, বি 100% শিওর। ওকে, তাহলে এই ডে দিয়ে কি মনে রাখবা? ডেটল, বি 100% শিওর। চলো এরপরে আমরা দেখি 9 নাম্বার, রুশ বিপ্লব। রাশিয়া, এই রাশিয়া দেখলে আবার অন্য কিছু ভাইবো না, রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, ভাইটাল একটা দেশ, ঠিক আছে? ওকে, রুশ মানে হচ্ছে রাশিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি রাশা। ওকে, সো এই রাশিয়াতে একটা বিপ্লব হয়েছিল, সেটা প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন। প্রথম বিশ্বযুদ্ধ হইতে হইতে রাশিয়ার একটা যুদ্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলেছি রুশ বিপ্লব। এটা হয়েছিল কি মাসে? এটা হয়েছিল অক্টোবর মাসে। হ্যাঁ, অক্টোবর। যেহেতু এটা অক্টোবর মাসে হয়, এই জন্য এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়। এটা হয়েছিল 10 দিন ব্যাপী। কয়দিন? 10 দিন ব্যাপী। এই জন্য এটাকে 10 দিনের বিপ্লব বলা হয়। এই গ্রুপে নেতৃত্ব দিয়েছিল যেই দল, তার নাম হচ্ছে বলশেভিক। কি নাম? বলশেভিক। এই জন্য এটাকে বলশেভিক বিপ্লব বলা হয়। এবং এর মাধ্যমে এবং এখানে নেতৃত্ব দিয়েছিলেন লেনিন, ভ্লাদিমির পুতিন না, কিন্তু ভ্লাদিমির লেনিন। এবং এর মাধ্যমে এখানে কি হয়? এখানে হচ্ছে পৃথিবীর প্রথম রাষ্ট্র হিসেবে অফিসিয়ালি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়।
সমাজতন্ত্র, ওকে, সমাজতন্ত্র, পুঁজিবাদী এবং সমাজতন্ত্র অর্থনীতিতে পড়ার কথা, ওকে। তার মানে এটাকে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব বলা হয়, এটাকে বলশেভিক বিপ্লব বলা হয়, এটাকে 10 দিনের বিপ্লব বলা হয়, এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়, এটাকে রুশ বিপ্লব বলা হয়, এবং এটা হয়েছে কত সালে? আমি বলছি প্রথম বিশ্বযুদ্ধের সময়। প্রথম বিশ্বযুদ্ধ হয় 1915 থেকে, না 1914 থেকে 1900 কত, 1919 নাকি 14 থেকে 18 নাকি 14 থেকে 19 কোনটা বলো? ওকে। আচ্ছা দেখো, এই যে 1917 সালে কি হয়, 1917 সালে এই বিপ্লবটা হয়, রুশ বিপ্লব। রুশ বিপ্লব 1917 সালে, রুশ বিপ্লব 1917 সালে এটা সংগঠিত হয়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে আমরা দেখবো 10 নম্বর প্রশ্ন, বাংলায়, বাংলায় 1943 সালের দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র কোনটি? বাংলায় তো দুর্ভিক্ষ হয়েছে, এই প্রশ্ন উত্তর দাও, তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের আমি আমি আসলে বিভিন্ন জায়গায় অনলাইন অফলাইন পড়াই, তো সো দেখি স্টুডেন্টদের মধ্যে অনেক সময় দুর্ভিক্ষ দেখা যায়। এখানে তো বাংলায় দুর্ভিক্ষ দিছে, অনেক স্টুডেন্টের মাথার মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। কেন দেখা যায়? তারা ঠিকঠাক পড়ে না ভাই, পড়তে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না। এই সামনে কয়েকদিন পর ডিসিউ এর এক্সাম, তোমার লাইফের জন্য খুবই, এখন হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে ডিসিউ 7 কলেজ জিনিসটা একদমই লেম, কিন্তু কয়েকদিন পরে যখন এই জিনিসটার উত্থান ঘটবে ভালোভাবে, এই যে জগন্নাথ 2000 সালের পরে যখন হয়েছে, প্রথম দিকে জগন্নাথকে সবাই কলেজই ভাবতো, এরপরে এসে জগন্নাথের জন্যও কিন্তু এখন হার্ড হার্ড ইয়ে হয়, কম্পিটিশন হয়। সো এর জন্য তোমাকে একসময় অনেক বেশি কম্পিটিশন করে হয়তো বা তোমার অনুজ যারা আছে তারা দিবে, তুমি এটাকে সিরিয়াসলি নিচ্ছ না, কিন্তু কয়েকদিন পরে কিন্তু এটাই তুমি ভালোভাবে বুঝে যাবা যে এটা কতটা গুরুত্বপূর্ণ তোমার জন্য ছিল। সো সেই জায়গা থেকে নিজে যদি পড়াশোনার দুর্ভিক্ষে ভুগতে না চাও, পরীক্ষার হলে যদি দুর্ভিক্ষে ভুগতে না চাও, বাংলা দুর্ভিক্ষের মতো যদি ভুগতে না চাও, তাহলে অবশ্যই জয়কলির সাথে জয়কলিকে তোমার সাথী করে নাও। চলো, বাংলায় 1943 সাল, ঠিক আছে, ওকে, সালের দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র, একটা চলচ্চিত্র যেটা হচ্ছে দুর্ভিক্ষের, হ্যাঁ। দেখো আমরা একটু দেখি, পথের পাঁচালী, এটা কার? এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে রিসেন্ট আমি দুটো উপন্যাস পড়ছি, একটা পথের পাঁচালী, একটা পথের পাঁচালীর সেকেন্ড ভার্সন, মানে সেকেন্ড পার্ট, যেটাকে অপরাজিত বলে, ঠিক আছে, দুইটা ভালো করে পড়ে নেবা। পথের পাঁচালী হচ্ছে গ্রামীণ সমাজ ব্যবস্থা, যেখানে অপু এবং দুর্গা দুই বোনের হচ্ছে দুই ভাই বোনের কাহিনী নিয়ে বলা আছে, তার বাবা মা সহ পুরো একটা ফ্যামিলির মানে অর্থ কষ্টের মধ্যে দিয়ে যায়, এরকম একটা জিনিস বলা আছে। এরপর কবর কি? কবর হচ্ছে একটা নাটক আছে, পাশাপাশি কবর কিন্তু একটা ফিল্ম আছে, হ্যাঁ, কবর কিন্তু একটা ফিল্ম আছে না? কবর কিন্তু একটা ফিল্ম আছে, কি রিলেটেড? ভাষা আন্দোলন রিলেটেড, হ্যাঁ, ভাষা আন্দোলন রিলেটেড একটা ফিল্ম আছে, কবর, ঠিক আছে, মনির চৌধুরীর ভাষা আন্দোলন রিলেটেড একটা রচনা, মনির চৌধুরী, হ্যাঁ, চৌধুরী ভাষা আন্দোলন রিলেটেড একটা রচনা হচ্ছে কবর। এরপরে দেখো হাঙ্গর নদী গ্রেট, এটা হচ্ছে সেলিনা হোসেন আছে না, সেলিনা হোসেন, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেলিনা হোসেন, তার হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড, 1971 সালের মুক্তিযুদ্ধ রিলেটেড হচ্ছে হাঙ্গর নদী গ্রেট। কিন্তু এখানে বলছে 1943, দেখো অশনি সংকেত, জিনিসটা দেখে তো মনে হচ্ছে অশনি মানে কি? অশনি মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা, ঠিক আছে, সংকেত মানে একদম বিপদ সংকেত টাইপের। যখন দুর্ভিক্ষ হয় তখন কি হবে? যখন দুর্ভিক্ষ হয় তখন হচ্ছে অশনি সংকেত হয়। তার মানে এই যে 1943 সালের দুর্ভিক্ষ নিয়ে যেই চলচ্চিত্র, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অশনি সংকেত। একটা এমসিকিউ পড়াইছি, একটা এমসিকিউ থেকে কিন্তু তুমি অনেকগুলো এমসিকিউ সলভ করার অ্যাবিলিটি কিন্তু তোমার হয়েছে, এবং পরীক্ষার হলে তুমি তোমার কমন সেন্স খাটায়, ধরো এই প্রশ্নের উত্তর তুমি জানো না, খুব স্বাভাবিক, তুমি সব জানবা না, আমিও সব জানবো না, কিন্তু আমি কি করব, পরীক্ষার হলে আমি কতটুকু পারি তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমি কয়টা অপশন বাদ দিতে পারি। যে কয়টা অপশন বাদ দিতে পারবে এটা তোমার জন্য গিফট। দেখো পথের পাঁচালী হবে না, তুমি বুঝতেছো এটা দুর্ভিক্ষ রিলেটেড কিছু না, কবর 52 ভাষা আন্দোলন হবে না, হাঙ্গর নদী গ্রেট হবে না, কারণ 71 রিলেটেড, তাইলে হবে কোনটা? অশনি সংকেতকে আমি জানি না, কিন্তু এই তিনটা যেহেতু হবে না, তার মানে এটাই হবে। এভাবে তোমাকে প্রশ্ন উত্তর করতে হবে, সবকিছু তুমি জানবা না, কারণ তুমি তো আসলে ভাই মানে উইকিপিডিয়ার মতো না, তুমি তো আসলে ভাই গুগল না, তুমি তো আসলে ভাই চ্যাট জিপিটি বা জেমিনাই না, তোমারও কিছু লিমিটেশনস আছে, ওদেরও লিমিটেশনস আছে, তো সবকিছু তুমি জানবা না, এটাই স্বাভাবিক। তারপরে কমন সেন্স খাটিয়ে উত্তর করতে হবে। ক্লিয়ার? ওকে, চল পরে দেখো, বিশ্ব সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? বিশ্ব সাক্ষরতা দিবস কবে 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 বলো কবে? আচ্ছা আচ্ছা, এখানে দেখো 16ই নভেম্বর। নভেম্বর মাসে কারো জন্ম আছে? না থাকলে দেখে নাও, 16 নভেম্বর হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা, সহন, আচ্ছা, সহনশীলতা, তার মানে তুমি সহ্য করবা, এই 16 সহনশীলতা, আচ্ছা, 16 নভেম্বর তোমার কাজ হচ্ছে সবকিছু সয়ে যাবা। 18 অক্টোবর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, 19 ফেব্রুয়ারি নাই, তবে 14 ফেব্রুয়ারি আছে, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি কি দিবস বলো তো? বলো বলো বলো, 14 ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব, না, বাংলাদেশের সুন্দরবন দিবস। ওকে, চলো 8 সেপ্টেম্বর তাহলে কি দিবস?
8 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। সাক্ষরতা এই সাক্ষরতা এবং আরেকটা স্বাক্ষর কিন্তু আলাদা, দুইটা স্বাক্ষর কিন্তু আলাদা, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবো, কোন স্বাক্ষর দ্বারা কি বোঝায়, এটা বাংলা বানানে আসে। এরপর ধরো 12 নম্বর, নিচের কোনটি সিয়েরা লিওন? এটা দেখে তোমরা আবার যারা দুষ্টু কোকিল আছে অন্য কিছু ভাইবো না, এটা একটা দেশের নাম। সিয়েরা লিওন কি? তোমাদের কমেন্টস গুলো একটু দেখি। সিয়েরা লিওন কি? সিয়েরা লিওন কি? বলো 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 বলো, কই গেলা তোমরা? সিয়েরা লিওন কি? সিয়েরা লিওন হচ্ছে একটা দেশের নাম, একটা দেশের নাম, ঠিক আছে, দেশের নাম। এই যে আবু রায়হান কবির, পড়াশোনার দুর্ভিক্ষ এড়াতে জয়কলি পড়তে হবে বেশি বেশি, রাইট রাইট, একদম একদম সঠিক কথা। চলো আমরা একটু দেখি, নিচের কোনটি সিয়েরা লিওনের রাজধানী? সিয়েরা লিওন একটা দেশ, কোন জায়গার? আফ্রিকার একটা দেশ, আফ্রিকার একটা দেশ, ঠিক আছে? সেই দেশের রাজধানী বলছে, সেই দেশের রাজধানী বলছে, আমরা একটু দেখি। আজারবাইজান হচ্ছে একটা দেশের নাম। আজারবাইজানের রাজধানী কি বলতো? বাকু। কি নাম? বেকু না, বাকু, বাকু, বাকু। এরপর হচ্ছে দিল্লি। দিল্লি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ, এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ, যেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করছে 2002 সালে ইন্দোনেশিয়ার কাছ থেকে। সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর, বা বর্তমানে যেটাকে আমরা বলি তিমুর লিস্তে। তিমুর লিস্তে, তিমুর লিস্তে, ওকে, তিমুর লিস্তে, ঠিক আছে? এরপর দেখো বিশবেক, বিশবেক। এরপর রয়েছে কি? ফ্রি টাউন, ফ্রি টাউন, ফ্রি টাউন, ঠিক আছে? ফ্রি টাউন। বিশবেক কি? বিশবেক হচ্ছে উজবেকিস্তানের রাজধানী। না না, কিরগিজস্তানের রাজধানী, সরি, কিরগিজ, কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশবেক, হ্যাঁ। এবং ফ্রি টাউন কি? দেখো ফ্রি টাউন, এখানে দেখো সেরা লিওন। লিওন মানে কি? লিওন মানে হচ্ছে সিংহ। সিংহ কি কোনো জায়গায় বেঁধে রাখতে পারবা তুমি? সিংহকে কোনো জায়গায় বেঁধে রাখা সম্ভব না, সে সবসময় মুক্ত হয়ে থাকে। এই ফ্রি মানে কি? ফ্রি মানে মুক্ত, যেইটা সিংহের নগরী সেটা সবসময় মুক্ত হয়ে থাকবে সবার কাছ থেকে। এর জন্য এটা হচ্ছে ফ্রি টাউন। কি নাম? ফ্রি টাউন। এবং সিয়েরা লিওন কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলা, বাংলা যে একটা ভাষা না, এটা তো আমাদের মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু বাংলাদেশ বাদে এই এই যে যে আফ্রিকার একটা দেশ আছে, এই দেশের সেকেন্ড মাদার ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড হচ্ছে রাষ্ট্রভাষাকে এই দেশের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়েরা লিওন, তার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাকে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সিয়েরা লিওন মনে থাকবে, এটা রাজধানী কি? ফ্রি টাউন। এবং এই দেশকে কি করেছে? এই দেশ তার দ্বিতীয় মাতৃভাষা হিসেবে বা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাকে। ক্লিয়ার? ওকে। এরপর 13, বাংলাদেশ শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? শিশু একাডেমি, হ্যাঁ, আমরা স্বাধীনতা অর্জন করছি তারপর, তার অল্প, তার মাত্র কয়টা বছর পর। বলো তো কত সাল? বলো 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 বলো, কত সাল বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ফ্রি টাউন পিডিএফ দিবেন? পিডিএফ আসলে ক্লাস করো, পিডিএফ লাগবে না। রায়হান, জীবনে বই পড়ে না ভাই, খালি ঢপ মারা। আমি কিনছি বই জয়কলির, আহারে বই পড়ো না, কি বলো? এই যে আফসানা মিম, সুন্দরবন দিবস, রায়হান কবির, আব্দুল্লাহ আরমান, তাসনিয়াতুন্নি ফাতেমা ইসলাম, ওকে। এরপর নুসরাত জাহান মিম, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো, যে কোনো কোশ্চেন, ওকে। এরপরে দেখো, ঠিক আছে, এরপর দেখো বাংলাদেশ শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ শিশু একাডেমি হচ্ছে স্বাধীনতার মাত্র এই কয় বছর পর। স্বাধীনতার পরে ব্রাজিল যে কটা কাপ না না না, ব্রাজিলের বর্তমান যে কটা কাপ আছে, ঠিক আছে, স্বাধীনতার পর এতগুলা বছর বাদ দিলে কি হবে সেটা পাওয়া যাবে। তার মানে স্বাধীনতা হচ্ছে 71, তার মানে এটা কত সালের? 76 সাল, ওকে ওকে। এবং এবং এটা কোথায় অবস্থিত জানো? শিশু একাডেমি। শিশু একাডেমি নিয়ে খুব মজার একখান কাহিনী আছে, বুঝছো? তুমি কি করবা? তুমি ধরো হচ্ছে যারা এইচএসসি 26-27 আছো, এইচএসসি 26-27, হ্যাঁ, 26 অথবা 27, ঠিক আছে, তোমরা তো ঢাবির জন্য কয়েকদিন পর ট্রাই করবা, ঢাকা ইউনিভার্সিটির জন্য। তো ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে সব থেকে রয়্যাল প্লেস বলা হয় কার্জন হলকে, বুঝছো? কার্জন হল, হ্যাঁ। কার্জন হলে গেলে, কার্জন হলে দেখবো অনেক হচ্ছে কপত কপতি, তারা হচ্ছে বিভিন্ন টাইপের ধরো তাহাজ্জুদ পড়া বা অন্যান্য, মানে খুব সুন্দর শালীনতা বজায় রেখে অনেক কিছু করতেছে, ঠিক আছে। তো এই যে ধরো একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে, তখন খাইয়ে দেওয়ার সময় কি বলে? খাইয়ে দেওয়ার সময় বলে হচ্ছে বাবু খাইছো, বাবু খাইছো, ঠিক আছে। তার মানে ওই জায়গাটায় গিয়ে বলে যে বাবু খাইছো। তাহলে তুমি আমাকে বলো যে এই শিশু একাডেমি তাহলে কোথায় হবে? অবশ্যই কার্জন হলের আশেপাশে। ঠিক কার্জন হলে দাঁড়াবা, তার অপোজিটে যেটা সেটাকে বলে শিশু শিশু হাসপাতাল, না শিশু একাডেমি, ঠিক আছে। ওকে, শিশু একাডেমি কোথায়? কার্জন হল, মানে ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বর বা কার্জন হলের পাশে। মাউন্ট এভারেস্ট পর্বত শৃঙ্গের অবস্থান কোথায়? মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু জায়গার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট এটা কত উঁচু? এটা কত উঁচু? পৃথিবীর সব থেকে উঁচু জায়গা, হ্যাঁ, নেপালের হিমালয় পর্বতমালা সব থেকে উচ্চতম শৃঙ্গ। এটা মাত্র 8,848 মিটার, তার মানে 8.8 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার। এখান থেকে তুমি চিন্তা করো 9 কিলোমিটার কত দূর। এত দূর পর্যন্ত উঁচু করে দিলে আসলে কত উঁচু হবে?
এইটা হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। এবং সব থেকে গহীনতম জায়গার নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। কি নাম? মারিয়ানা মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা কত? এটার গভীরতা হচ্ছে 11,033 মিটার। তার মানে 11 কিলোমিটার। যত টানা পৃথিবীতে উঁচু জায়গা আছে তার থেকে বেশি নিচু জায়গা আছে। তার মানে তুমি যতই উপরে উঠতে চাও, তোমাকে নিচে ধরে টেনে নামানোর যদি স্কোপ কারো থাকে, সে কিন্তু একদম নিচে নামায় ফেলবে। সুতরাং কি করবা? সুতরাং নিজের জায়গাটা স্ট্রং করো। নিজের এই যে কয়েকদিন পরে তোমার যে একটা চান্স আছে, ডিসিইউ বলো, অন্য কোনো জায়গায় বলো, সেকেন্ড টাইম বলো, তুমি অবশ্যই কি করবা? নিজের চান্সটাকে ধরে রাখো। ধরে রাখার জন্য কি করতে হবে? জয়কুলির বিকল্প কিছু হতেই পারে না। কারণ ভাই, বাংলাদেশে বেস্ট অফ দ্য বেস্ট বইয়ের প্ল্যাটফর্ম হচ্ছে জয়কুলি। ওকে, ঠিক আছে, চলো। মাউন্ট এভারেস্ট কোথায়? মাউন্ট এভারেস্ট এই যে এখানে একটা দেশ আছে, এই যে মাউন্ট এভারেস্ট এতখানি জায়গা জুড়ে। তো এইভাবে গেছে। এখানে হচ্ছে যেই জায়গা, যে দেশটা, সেটার নাম হচ্ছে নেপাল। নেপাল এখানে যে জায়গাটা, সেটা হচ্ছে চীনের তিব্বত। ঠিক আছে, মানে নেপাল এবং তিব্বত, নেপাল এবং তিব্বত। ঠিক আছে, ওকে। নিচের কোনটি পারিবারিক স্বাস্থ্য সেবার প্রতীক? পারিবারিক স্বাস্থ্য সেবা। ঠিক আছে, পারিবারিক স্বাস্থ্য সেবা। ওই যে তোমাদের হয় না পরিবার পরিকল্পনা, না পরিবার পরিকল্পনা হচ্ছে এখানে অন্য একটা। ঠিক আছে, পারিবারিক সবুজ সাদা পরিবার পরিকল্পনা। হ্যাঁ, পারিবারিক স্বাস্থ্য সেবা। দেখবা হচ্ছে যে ছোটবেলায় টিকা নিতে যাও না? হ্যাঁ, টিকা নিতে যাও, অথবা হচ্ছে ওই পুষ্টি টুষ্টি রিলেটেড অনেক প্রোগ্রাম হয়, ওইগুলো যেখানে করে, স্বাস্থ্য সেবা রিলেটেড যে কাজগুলো করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা পারিবারিক স্বাস্থ্য সেবা। সেই প্রতীক কি? জীবন্তরী না, জীবন্তরী একটা হচ্ছে ভাসমান, ভাসমান হাসপাতাল, জানো? ভাসমান। তুমি বলবো ভাই সব তো ভাইসে থাকে, সব কি ডুবে যায়? ভাসমান হাসপাতাল না। এটা হচ্ছে এমন একটা হাসপাতাল যেটা হচ্ছে নদীতে ভেসে থাকে, এবং নদীতে ভেসে ভেসে বিভিন্ন চরাঞ্চল সহ বিভিন্ন যে হচ্ছে বন্যা কবলিত এবং একদম দরিদ্র নিপীড়িত জায়গাগুলোতে যায় এবং চিকিৎসা দেয়। সেই যে হসপিটালটা, তার নাম হচ্ছে জীবন্তরী, জীবনের নৌকা। ঠিক আছে, মনে থাকবে। এবং সূর্যের হাসি। হ্যাঁ, পারিবারিক স্বাস্থ্য যদি ভালো থাকে, সবসময় আমরা হাসতে থাকি না? এবং হাসিটা আর কি একদম সূর্যের হাসির মতো। ঠিক আছে, এবার মনে রাখবা সূর্যের হাসি কি? সূর্যের হাসি হচ্ছে পারিবারিক স্বাস্থ্য, পারিবারিক স্বাস্থ্যের প্রতীক। ক্লিয়ার? ওকে, চলো এরপর 16 নম্বর প্রশ্ন। তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি একটু দেবো, কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, তাসনিয়া তুন্নি, নুসরাত জাহান আশা, সারা ইসলাম, সিনথিয়া ইসলাম, আবু রাইহান কবির, তাসনিয়া ইসলাম, তাসনিয়া তুন্নি, নুসরাত জাহান মিম, নাহিদ মাহমুদ, ফাতেমা ইসলাম, নেপাল এবং তিব্বত। আচ্ছা, ঠিক আছে। আবু রায়হান, ভন্ডামি বাদ দাও মামা, জয়কুলির বই সামনে নিয়ে ক্লাস করতেছি। ও মাই গড, বেস্ট অফ লাক। ঠিক আছে, আর শায়লা আক্তার, লামিয়া, আফসানা মিম, আতিক হাসান, নুসরাত জাহান আশা, লামিম ইসলাম, অনেকে আছো তোমরা। তৌসিফ আহমেদ। ঠিক আছে, পিডিএফ পাচ্ছ না? আচ্ছা, পিডিএফ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আজকের ক্লাসের পিডিএফ তোমরা পাবা না। ফাতেমা ইসলাম, 1976, এসবি সাবির। ওকে, ঠিক আছে। গন্তব্য ঢাবি থেকে প্রাণপ্রিয় দিদার ভাই, দিদার ভাই সব জায়গার। ওকে, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। চলো আমরা তাহলে দেখি এগুলা কি হবে, এগুলা কি হবে। হ্যাঁ, কারণ বাংলাদেশের প্রথম টানেল যে নদীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে। একটা নদী, ঠিক আছে, এই নদীর তলদেশ দিয়ে, হ্যাঁ, এইখান দিয়ে হচ্ছে একটা কি, এখান দিয়ে ধরো একটা গাড়ি আছে, হ্যাঁ, তোমার একটা গাড়ি। সেই গাড়িগুলা কি হবে? সেই গাড়িগুলা, তোমার গাড়িটা, তোমার গাড়িটা ধরো এখান থেকে রওনা দিবে। এখান থেকে রওনা দিয়ে এইখান তো নদী, হ্যাঁ, নদী কি করবে? এটা নদীর নিচ দিয়ে চলে যাবে, নিচ দিয়ে চলে এই কোণাতে বেরিয়ে এই দিক থেকে চলে যাবে। এবং এমন একটা নদী, যেই নদী হচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি খরস্রোতা। কি নদী? বাংলাদেশের সব থেকে বেশি খরস্রোতা। ওকে, বাংলাদেশের সব থেকে বেশি খরস্রোতা নদীকে, খরস্রোতা বাংলাদেশের সব থেকে বেশি খরস্রোতা নদীকে, বাংলাদেশের সব থেকে বেশি খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। কি নাম? কর্ণফুলী। এটা নিয়ে একটা কাহিনী আছে, গল্পটা বলি। কর্ণফুলী কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামের ওই অঞ্চলে, মানে এটা একটা কথা, আর কথা আসলে এটা কি বলে, প্রচলিত কথা, হ্যাঁ, জনশ্রুতি। ওকে, কেমন? চাকমা রাজা প্রাচীন সময়ে, সে তার রানীকে নিয়ে একদিন পূর্ণিমা রাতে সে বের হয়েছে নৌকাতে। তো নৌকায় কল 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 করে ধ্বনিতে সে হচ্ছে নৌকা বেয়ে যাচ্ছে। হঠাৎ করে সেই রানী চাকমা রাজাকে বলছে যে, আমাকে একটা কি দাও, জবা ফুল এনে দাও। পাশে জবা ফুল। তো জবা ফুল আনছে, এনে হচ্ছে রানীকে দিছে। তো বাতাস আসে না। বাতাস এসে কানে যখন গুজে দিছে রোমান্টিক ভাবে, তখন বাতাস এসে কান থেকে জবা ফুলটা পড়ে গেছে। জবা ফুলটা পড়ে গেলে
রানী ভাবছে আই হায় আমার রাজা আমাকে একটা জবা ফুল দিলাম, সেটা ফেলে দিলাম। রানী কি করতে গেছে? ওটা তুলতে গেছে, তুলতে যায় নৌকা থেকে সে পড়ে গেছে। এত খরস্রোতা নদী, সেখানে যখন একবার রানী পড়ে যায়, রানী কি আর উঠতে পারবে? রানী আর উঠতে পারে না। আর ওই রাজা কি রানীর উঠানোর জন্য ঝাঁপ দিবে? সম্ভব না। প্রাচীনকালে একটা গেলে ১০টা আইতো এবং রাজা বলে কথা, সুতরাং ঝাঁপ দেওয়ার কোনো সিস্টেম নাই, বুঝছো? তো রাজা তার বিরহে বিরহিত হয়ে গেল। ওই যে যদি বিরহ থাকে তুমিও থাকো না আমিও থাকি, একটা গান আছে না, ওইরকম রাজা ওই গান গাইতে থাকলো, কিন্তু লাভ দিল না। সে আরেক বিয়ে করলো, ঠিক আছে, কিন্তু ওই যে কানে ফুল গুজতে যে এই কাহিনী হয়েছে, এই জন্য এটাকে বলা হয় কর্ণফুলী। ওই নদীর নাম কি আসলো? ওই নদীর নাম হচ্ছে কর্ণ মানে কান, ফুলি মানে কানে ফুল গোজা, ঠিক আছে, কর্ণফুলী নদী। হ্যাঁ, সুরমা পদ্মা, পদ্মা বাংলাদেশের সব থেকে দীর্ঘতম নদী। ওকে ওকে, চলো এরপর আমরা দেখি নিচের কোনটি নেলসন ম্যান্ডেলা রাজনৈতিক দলের নাম? নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। ওকে, ডিসি এক্সামে সফল হতে জয়কুলির কোনো বিকল্প নাই, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসের কি বলে, আমি একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য দেওয়া হয় নাই। ওকে ঠিক আছে, এরপরে আমরা দেখবো বাকিগুলা। দেখো কি বললাম, বললাম হচ্ছে নিচের কোনটি নেলসন ম্যান্ডেলা, এই যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে পড়ছো না? তিনি কোন দেশের? সাউথ আফ্রিকার। কোন দেশের? সাউথ আফ্রিকার। হ্যাঁ, অ্যাপার্থিয়েট, ওই এরপর রেসিজম, এগুলো তোমরা পড়ছো, ডিসক্রিমিনেশন। ওকে, তো তার তার যেই হচ্ছে একটা রাজনৈতিক দল ছিল, এটা ভারতের মহাত্মা গান্ধী আছে না, মহাত্মা গান্ধীও কিন্তু সাউথ আফ্রিকা থেকে আসছিল, ঠিক আছে, সাউথ আফ্রিকা সে অনেকদিন কাজ করে। তো মহাত্মা গান্ধীর থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড ছিল এই যে আমাদের নেলসন ম্যান্ডেলা। মহাত্মা গান্ধীর জন্য যেমন কংগ্রেস ছিল, কংগ্রেসের জন্য মানে কংগ্রেস রিলেটেড একটা ফ্যান্টাসি ছিল, ওইরকম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে কার? এটা হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলার একটা রাজনৈতিক দলের নাম, এবং তিনি কিন্তু নোবেলও পেয়েছেন শান্তিতে। সে এবং ডব্লিউ ডি ক্লার্ক যৌথভাবে নোবেল পেয়েছেন 1997-এ। চলো এরপর দেখি জার্মানি ছাড়া কোন দেশের নাগরিক জার্মান ভাষায় কথা বলে? এটা নিয়ে একটা মিস্ট্রি আছে, মিস্ট্রি না, বিশাল বড় কাহিনী আছে। কাহিনী কি? এইখানে হচ্ছে একটা দেশ, তার নাম হচ্ছে জার্মানি। কি নাম? জার্মানি। এবং এইখানে একটা দেশ ছিল 1914 সালের কথা, 14 সালের কথা। এবং এইখানে একটা দেশ ছিল, তার নাম ছিল অস্ট্রো হাঙ্গেরি। কি নাম? অস্ট্রো হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি। কি নাম? অস্ট্রিয়া এবং হাঙ্গেরি। হাঙ্গেরি। তো জার্মানির ভাষায়, জার্মানির মানুষজন জার্মান ভাষায় কথা বলে, এবং জার্মানি বাদে পৃথিবীর একমাত্র দেশ হিসেবে এই অস্ট্রিয়া জার্মান ভাষায় কথা বলে। এবং তোমরা একজন পৃথিবীর একজন বিখ্যাত মানুষকে চিনো না, বিগ বস, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে হিটলার। কি নাম? হিটলার। ওকে, হিটলার। এই হিটলারের জন্ম কোথায়? হিটলারের জন্ম এই অস্ট্রিয়ায়। সে জার্মান ভাষায় কথা বলতো, এই জন্য সে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেও জার্মানির চ্যান্সেলর হইতে পারছে, কারণ তার ভাষা জার্মান। ওকে, মনে রাখবে এভাবে, মনে রাখবে এভাবে। এবং এবং এই অস্ট্রিয়া, অস্ট্রিয়া কি করে? অস্ট্রিয়া সার্বিয়াকে যখন আক্রমণ করে, অস্ট্রিয়া সার্বিয়াকে যখন আক্রমণ করে, তখন এই অস্ট্রিয়ার পক্ষ নেয় জার্মানি, এবং এর মাধ্যমেই প্রথম বিশ্বযুদ্ধে শুরু হয়ে যায়। জার্মানি অস্ট্রিয়াকে সাহায্য করে, তার মানে অস্ট্রিয়াকে কেন সাহায্য করবে? কারণ ভাষাগত মিল আছে। ওকে, তার মানে জার্মানি ছাড়া কোন দেশের? এটা হচ্ছে অস্ট্রিয়া। তবে এই সুইজারল্যান্ড যে দেশটা না, ওই দেশের অল্প কিছু মানুষ জার্মান ভাষায় কথা বলে, বাট বেশ মেজরিটি না। বুলগেরিয়া এবং হচ্ছে অস্ট্রেলিয়া, এটা আলাদা। হ্যাঁ, এরপর দেখবো সংসদীয় শাসন ব্যবস্থায় কোন সংশোধনীর কি সংশোধনীয় শাসন ব্যবস্থা কোন সংশোধনীর বৈশিষ্ট্য? এর মধ্যে এমন একটা সংশোধনী আছে যেটা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা মানে প্রবর্তন করছে। যেরকম ধরো 1971 সাল, 1971 সালের পর 1972 সাল যখন আসে, 1972 সাল, সেই সময় ক্ষমতার রদবদল হয়। হ্যাঁ, 1971 সালে দেশের সর্বমোট ক্ষমতার অধিকারী ছিল হচ্ছে প্রেসিডেন্ট। 1972 সালে এসে কি হয়? 1972 সালে এসে হচ্ছে সেটা চেঞ্জ হয়, প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী। তখন প্রধানমন্ত্রী থেকে হঠাৎ প্রেসিডেন্ট থেকে হঠাৎ করে প্রধানমন্ত্রী হয়ে যায় শেখ মুজিবুর রহমান। এরপর তিনি 1975 সালে চতুর্দশ সংশোধনীর মাধ্যমে যেই জিনিসটা কায়েম করে তার নাম হচ্ছে বাকশাল। কি নাম? কি নাম? বাকশাল। বাকশাল 1975 সালে। বাকশালে করে তিনি সব ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা বাদ দিয়ে দেয়। তিনি বলে যে একটাই পার্টি থাকবে, সেটা হচ্ছে আওয়ামী, হ্যাঁ মানে বাংলাদেশে কি আওয়ামী কৃষক শ্রমিক লীগ থাকবে, ঠিক আছে, যেটা হচ্ছে বাংলাদেশে বাকশাল হিসেবে থাকবে, ঠিক আছে। এবং এবং এইটা চলে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে শেখ মুজিবুর রহমান, তাকে কি করা হয়? তাকে হচ্ছে তোমরা জানো অ্যাসোসিনেট করা হয়। এরপরে হচ্ছে জিয়াউর রহমান ক্ষমতায় আসে, তাকেও অ্যাসোসিনেট করা হয়। এরপরে এরশাদ ক্ষমতায় আসে, তিনি স্বৈরশাসন কায়েম করে। পরবর্তীতে 1990 সালে একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়। তারপরে এসে কি হয়? দেশে আবার হচ্ছে এই সংশোধনীয় ব্যবস্থা চালু হয়, এবং এইটা চালু হয় হচ্ছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। কত? দ্বাদশ সংশোধনীর মাধ্যমে কি হয়? আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয়, এবং তারপরে সে ত্রয়োদশ সংসদীয় আমাদের সংশোধনীতে এসে
তত্ত্বাবধায়ক সরকার চালু হয়, তত্ত্বাবধান সরকার। হ্যাঁ, তত্ত্বাবধান সরকার ব্যবস্থা চালু হয় কত? ত্রয়োদশ। ঠিক আছে, এবং এটা আবার বাতিল হয় পঞ্চদশে এসে। অনেক কাহিনী। ঠিক আছে, তবে সংবিধান থেকে কোশ্চেন হবেই, তো সংবিধানটা একটু ভালো করে পড়বে, এটা অবশ্যই মাস্ট মাস্ট কোশ্চেন হবে এখান থেকে। সংবিধানটা একটু ভালো করে পড়বা, অত ডিপ থেকে কোশ্চেন পড়ার দরকার নাই যে আসলে সংবিধানের কোন অনুচ্ছেদে কি আছে। এগুলো আসলে বিসিএস কেন্দ্রিক আসে বেশি, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে সংবিধানের অধ্যায় কয়টা, কত সালে কি হয়েছে, কত তারিখে কি হয়েছে, এরপর কোন অধ্যায় কি আছে, এই অধ্যায় রিলেটেড কোশ্চেন গুলো বেশি হয়, এবং প্রথম এবং ইম্পর্টেন্ট কয়েকটা জাস্ট হচ্ছে তোমার ধারা মুখস্থ রাখলেই হয়ে যায়। ঠিক আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটা? হ্যাঁ, তোমরা তো আবার দুষ্টু কোকিল, তোমরা সবাই বলো যে আমি এইটুক বলবো, তোমরা বলো যে আমি আগের টুক বলবো, তোমরা পরের টুক বলো। ঠিক আছে, কি জানো 1 4 3, হ্যাঁ তোমরা বলো এটা, যে আমি আগের টুকু বলবো, তুমি পরের টুকু বলো। ঠিক আছে, এই ধরনের করা যাবে না, এটা জাতীয় সঙ্গীত, এটাকে অবশ্যই সম্মানের সাথে। আমি পুরোটা লিখতে চাইছিলাম কিন্তু সময় কম, এই জন্য আমি লিখলাম না। ওকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু আসলে প্রথম একটা গান ছিল না, এটা একটা কবিতা ছিল। এটা একটা কবিতা ছিল যেটা গীতাঞ্জলির মধ্যে না, সন্ধ্যার মধ্যে না, সুরবিতান, স্বরবিতান, এই সুরবিতান নাকি স্বরবিতান বলো, সুরবিতান নাকি স্বরবিতান, এটা নিয়ে একটা কনফিউশন আছে, বলো তো, তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কাছে জানতে চাই, এটা কি সুরবিতান নাকি স্বরবিতান, সুরবিতান নাকি স্বরবিতান বলো, সুর নাকি স্বর, সুর নাকি স্বর, এই সুর নাকি স্বর? হ্যাঁ, এটা হচ্ছে স্বরবিতান, সুর না স্বর, স্বরবিতান। ঠিক আছে, স্বরবিতান, স্বরবিতান বা গীত বিতান, তার মধ্যে আমাদের একটা কবিতা ছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা 25 লাইনের একটা কবিতা ছিল, সেখান থেকে আমরা কেটে ছেটে 10 লাইন হিসেবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রেখেছি। কিন্তু রাষ্ট্রীয় কোনো আমাদের অনুষ্ঠান হলে সেখানে আমরা 4 লাইন গাই, প্রথম 4 লাইন। ঠিক আছে, ওকে। এরপর দেখো সিরডাপ, CIRDAP, সিরডাপ, 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 সিরডাপ। ঠিক আছে, সিরডাপ, সেন্টার সেন্টার অফ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অফ ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, সেন্ট্রাল অফ ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, তার মানে এশিয়া এবং প্যাসিফিক, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরে যে 15টা দেশ আছে, সেই 15টা দেশের মধ্যে যেই গ্রামীণ পল্লী উন্নয়ন নিয়ে যেই সংস্থাটা কাজ করে তার নাম হচ্ছে সিডাপ। এবং আশ্চর্যজনকভাবে এই সিডাপের সদর দপ্তর এটা হচ্ছে বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে, বাংলাদেশে। এবং বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঢাকা শহরে। ঢাকা শহরের কোথায়? ঢাকা শহরের হচ্ছে চামেলি হাউসে। কোথায়? চামেলি। এই চামেলি নামে কেউ আছো নাকি আবার কারো পছন্দের কেউ আছে? চামেলি হাউস। ঠিক আছে, ঢাকার চামেলি হাউসে এই সিডাপের কার্যালয় অবস্থিত। ঠিক আছে, তার মানে এটা ঢাকা হবে। এবং ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সিডাপও পড়বা, পাশাপাশি তোমরা আর একটা সংস্থা পড়বা, তার নাম হচ্ছে বিমস্টেক। কি নাম? বিমস্টেক। একসাথে পড়ে ফেলবা, বিমস্টেক। বিমস্টেক নিয়ে কোশ্চেন হতে পারে। এরপর ম্যানিলা, ম্যানিলাতে কি আছে? ম্যানিলাতে আছে তোমার হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। নয়াদিল্লি আছে, এরপর ব্যাংকক, সবগুলো গুরুত্বপূর্ণ সিটি। ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র বন্দর ডুইসবার্গ কোন দেশে অবস্থিত? যদিও এই কোশ্চেন অত বেশি আসে না, তারপর আমরা একটু ফাস্ট যাব এখন থেকে একটু ফাস্ট যাব। ভাইয়া প্রশ্নগুলো কি বাংলাদেশ আন্তর্জাতিক সব? একদম সব, বাংলাদেশ আন্তর্জাতিক সবগুলো বিষয়ে কোশ্চেন। আচ্ছা, জয়কলির বই অনেক আগে থেকেই পড়ি, অবশ্যই। সারা, সারা তুমিই সেরা, বুঝছো? জয়কলি যারা পড়ে তারা সারা প্লাস সেরা। ঠিক আছে, ওকে 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 ওকে। ঠিক আছে, আমরা দেখবো 21 নম্বরের উত্তর। হাবিবা ইসলাম, মায়া, নাহিদ মাহমুদ, তাসনিয়া তন্নি, সাউদামিনী, মোজাহিদুর ইসলাম, মোহাম্মদ আলী হোসেন, তানিয়া ইসলাম, নাহিদ মাহমুদ। ওকে, দেখি আমরা একটু দেখবো ইউরোপের সবচেয়ে বড় সমুদ্র বন্দর ডুইসবার্গ। এই বার্গ যেখানে পাবা, বার্গার না কিন্তু, বার্গ যেখানে পাবা সেটাই জার্মানি। সেটা কি? সেটাই জার্মানি নিঃসন্দেহে। নুরেমবার্গ হোক আর ডুইসবার্গ হোক আর যেই বার্গই হোক, বার্গ মানেই জার্মানি, বার্গ মানেই জার্মানি দিয়ে দিবা। ঠিক আছে, এটা কোন দেশে? জার্মানি। যদিও আসলে এটা সব থেকে বড় সমুদ্র বন্দর না, এটা একটা নদী বন্দর। সব থেকে বড় সমুদ্র বন্দর হচ্ছে ইসের, ওই টেরোডম নামে একটা আছে নেদারল্যান্ডসের, ইউরোপের সব থেকে বড় সমুদ্র বন্দর। অত ডিপ থেকে কোশ্চেন তোমাদের হবে না। 23 নম্বর, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নাই? ভারতের মোট রাজ্য কয়টা? 28টা। কয়টা রাজ্য? 28টা রাজ্য। এই 28টার মধ্যে বাংলাদেশের সাথে সীমানা আছে 5টা। কয়টা? মাত্র 5টা, মাত্র অন অ্যান্ড অনলি 5টা। কি 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 কি? এই যে দেখো বাংলাদেশ, ঠিক আছে, এই যে ধরো বাংলাদেশ, হ্যাঁ ধরো এটা বাংলাদেশ, কোনোভাবে ধরে না এটা বাংলাদেশ। এইখান দিয়ে
একটা রাজ্য শুরু হয়েছে এই পর্যন্ত আসছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এইখান দিয়ে উপর দিয়ে এই পর্যন্ত একটা আসছে, এটার নাম হচ্ছে আসাম। আসাম। এরপর এইখান দিয়ে আরেকটা রাজ্য আছে ছোট, তার নাম হচ্ছে মেঘালয়। মেঘালয়। হ্যাঁ, এরপর এইখানে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আমাদের এই যে এখান দিয়ে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে ত্রিপুরা। কি নাম? ত্রিপুরা। ত্রিপুরা। এখানে একটা রাজ্য আছে, তার নাম হচ্ছে মিজোরাম। তার মানে এই যে যে পাঁচটা রাজ্য, ভারতের সাথে আমাদের অঙ্গরাজ্য, ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? পাঁচটা। কি কি? একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই পাঁচটা অঙ্গরাজ্য, ঠিক আছে। এর মধ্যে সব থেকে বেশি সীমানা আছে, প্রায় 2021, প্রায় 2100 কিলোমিটার সীমানা আছে এই এই রাজ্যের সাথে। তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। সব থেকে বেশি সীমানা আছে। এগুলো বাকিগুলোর সাথে অল্প 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 অল্প, ঠিক আছে। তার মানে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? ওকে। 14 নম্বর, জাতিসংঘের প্রতিটি দেশ কোন সংস্থার সদস্য? ইম্পর্টেন্ট। এবছর এই জাতিসংঘের এই সংস্থা মানে এই তোমার হচ্ছে জায়গাটা থেকে কোশ্চেন হবে। কোত্থেকে কোশ্চেন হবে? এই জায়গাটা থেকে। কি কোশ্চেন হবে? ওকে, কি কোশ্চেন হবে? এই কোশ্চেনটা কি কোশ্চেন হবে এটা জানতে গেলে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই অবশ্যই জয়কলি পড়তে হবে। কেন? কারণ ভাইয়া বাংলাদেশের বুকে, এক কথা বারবার হয়ে যাচ্ছে, তারপরে বলি, ঠিক আছে। বাংলাদেশের বুকে যতগুলা তোমার হচ্ছে আহ, আসলে আমি একটা কথা বলি, এই শেষ সময় এসে যারা শুধু ডিসিউ এর প্রিপারেশন নিবা, এদের জন্য শেষ সময় এসে বই কেনাটা, এই সময় এসে বই কেনাটা একটু বেশি রিস্কি হয়ে যায় নাকি। তোমরা কি করবা? তোমরা অবশ্যই একটা মডেল টেস্ট কিনবা, বুঝছো? মডেল টেস্ট। মডেল টেস্ট থেকে হুবহু অনেক কোশ্চেন কমন পাবো, জানো। মডেল টেস্ট পড়বা, সলভ করবা, দেখবো অনেক কোশ্চেন এখান থেকে কমন পড়ছে। সুতরাং মডেল টেস্ট, কোশ্চেন ব্যাংক, এই দুইটা জয়কলির প্রতিদ্বন্দ্বী হইতেই পারে না। বাজারে জয়কলি বাদে কারো মডেল টেস্ট হয়তো তুমি পাবাও না, ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই তুমি জয়কলির একটা মডেল টেস্ট কিনে তুমি বাসায় কিছু প্র্যাকটিস করো, দেখবা যে অটোমেটিক্যালি তোমার হাত শার্প হয়েছে, তোমার পরীক্ষা দেওয়ার অ্যাবিলিটি বাড়ছে, পাশাপাশি পরীক্ষায় অনেক সুন্দর সুন্দর আনসার করতে পারছো। দেখো, জাতিসংঘের প্রতিটি দেশ কোন সংস্থার সদস্য? জাতিসংঘে মোট 6টা পরিষদ আছে। একটা হচ্ছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, এরপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, সচিবালয়, আর আন্তর্জাতিক আদালত, ঠিক আছে। এর মধ্যে সাধারণ পরিষদ যেটা, এখানে সবারই সদস্য হওয়া লাগে। জাতিসংঘের সদস্য মোট 193টা দেশ, এবং 193টা দেশই জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেটা, এখানে মাত্র 15টা সদস্য। 15টি দেশ। কয়টি দেশ? 15টি দেশ। এবং এই জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান বর্তমান সভাপতিকে জানো? এইটা থেকে এই বছর একটা কোশ্চেন পাবা তুমি। বর্তমান সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে খলিলুর রহমান। কি নাম? খলিলুর রহমান। এই খলিলুর রহমান হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি। এরপর হচ্ছে গোলান মালভূমি, খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে দিতে চাই। গোলান মালভূমি কোন সাগরের উপকূলে অবস্থিত? গোলান মালভূমি, দেখো তুমি একটু জিনিস চিন্তা করো, আন্তর্জাতিক মানচিত্র যদি তুমি টুকটাক বুঝো, গোলান মালভূমি হচ্ছে এই যে এখানে হচ্ছে এমন একটা দেশ আছে, এই দেশের নাম হচ্ছে ইসরায়েল নাকি আজরাইল, ঠিক আছে, ইসরায়েল। এবং এইখানে একটু আছে, এটুকু হচ্ছে ফিলিস্তিন, এখানে একটু আছে, সেটুকু হচ্ছে ফিলিস্তিন। এই পাশে হচ্ছে এখান দিয়ে লেবানন আছে, এখান দিয়ে আছে সিরিয়া আছে, হ্যাঁ, সিরিয়া আছে, এরকম আছে। এখান দিয়ে আমার মিশর আছে। সো এই যে এখানে যে সিরিয়া অবস্থিত, সিরিয়া, ঠিক আছে, এই সিরিয়া, সিরিয়া, ঠিক আছে, সিরিয়া। এই সিরিয়ার সাথে, এই সিরিয়ার এইখানে অল্প একটু জায়গা আছে, যেই জায়গাটা 1967 সালে এই ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে ঝামেলা হয়। সিরিয়া না, আর ওই যে মিশর টিশর সবার একসাথে ঝামেলা ইসরায়েলের সাথে। তখন ইসরায়েল সবাই হারায়, সিরিয়ার জায়গাটাও দখল করে নেয়, এবং সিরিয়ার যেই জায়গাটা দখল করে নেয় সেই জায়গাটার নাম হচ্ছে গোলান মালভূমি। এবং এখন পর্যন্ত সেটা ফিরিয়ে দেয় নাই। তাই না? এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে ঝামেলা আছে। ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে ঝামেলা আছে। তাহলে এটা কোথায় অবস্থিত? দেখো, এর আশেপাশে এখানে কি আছে? এখানে আশেপাশে আছে হচ্ছে ভূমধ্য সাগর। কিন্তু এখানে ভূমধ্য সাগর নেই। পারস্য সাগর যেটা, সেটা এইখানে এসে পারস্য সাগর। এরপরে ভারত মহাসাগর তো আরো এইদিকে, ভারতের দিকে। প্রশান্ত মহাসাগর তো একদম উল্টা দিকে। তার মানে বাকি রয়েছে কি? বাকি রয়েছে জাস্ট গ্যালিলীয় সাগর। এই গ্যালিলীয় সাগর কোথায়? গ্যালিলীয়, এই যে গ গ মিল আছে, গতে গ্যালিলীয়, গতে হচ্ছে গোলান মালভূমি, ঠিক আছে। গোলান মালভূমি কোন সাগরের আশেপাশে? গ্যালিলীয় সাগর। ওকে, ওকে। এরপর দেখো আমাদের কি মানবিক এবং বিভাগ পরিবর্তনের সেট। দেখো, মানবিক এবং বিভাগ পরিবর্তনে মানবিক থেকে ঢাবিতে প্রশ্ন কমনের ডাটা। ঢাবিতে 100% রিটেন বলো, একদম একদম দেখো 100% কমন। এমসিকিউ, এমসিকিউ তো এই যে ধরো গত বছরও 56টা, 60টার মধ্যে 56টা এমসিকিউ কমন পড়ছে। তার আগের বছর 58টা এমসিকিউ, তার আগের বছর 59টা। ভাই, বাংলাদেশে এই পরিমাণ এমসিকিউ তোমাকে কে কমন দিবে? এই পরিমাণ রিটেন তোমাকে কে কমন দিবে? জাস্ট এক সেট বই তোমার জন্য, তোমার স্বপ্ন পূরণের জন্য এক সেট বই যথেষ্ট। আমি আমার সময় পড়েছি, আমার পরবর্তীতে আমার স্টুডেন্ট, এখন ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট আছে, সবাই একই কথা বলে। গত বছরের কথা বলি, গত বছর আমি মাত্র অল্প কয়েকটা ক্লাস নিছি, অল্প কয়েকটা না, ভালোই ক্লাসে 30-40টার মতো, হ্যাঁ।
1 ঘন্টা করে ক্লাস হয়। আমার ক্লাস থেকে 25+ হুবহু কমন পড়ছে। জয়কুলের বই থেকে 30টা কমন পড়ছে ভাই। আর কি লাগবে তোমার? কি চাও তুমি? তুমি তো চাও কমন। তুমি অনেক বেশি পড়লা কিন্তু কমন আসলো না। সেটা তো তোমার লাভ নেই। এবং পাশাপাশি পড়াটা যেন তোমার মনে থাকে এরকম গোছানো একটা পড়া চাও। গোছানো পড়া, কমন নিশ্চয়তা, তোমাকে এই ক্লাস দেওয়ার কথা এর কে বলে? একমাত্র গন্তব্য ঢাবি। নাকি? না, একমাত্র জয়গুলি। ঠিক আছে, একমাত্র জয়গুলি। ওকে, চলো ডিসিইউ সাধারণ জ্ঞান ম্যারাথন ক্লাসে আমাদের এখন 26 নম্বর প্রশ্ন। বাংলাদেশের কোন দেশ থেকে অতিথি পাখি আসে? বাংলাদেশে কয়েকদিন পর পরই দেখবে পাখি আসে। হ্যাঁ, পাখি পাকা পেঁপে খায়। এটা আসে কোত্থেকে? একদম উত্তর দিক থেকে উড়ে উড়ে আসে। এই যে এটা হচ্ছে উত্তর দিক। এখানে রাশিয়ার একটা অঞ্চল, তার নাম হচ্ছে সাইবেরিয়া। কি নাম? সাইবেরিয়া। সাইবেরিয়া থেকে পাখি উত্তর উড়ে 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 বাংলাদেশের সুন্দর একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম হচ্ছে জেইউ। কি নাম? জেইউ, জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে এসে পাখিরা এসে বসে। বসে বসে তারা বাতাস খায়। ঠিক আছে, এবং বাকিগুলো হচ্ছে উত্তর দিকের একটাও না। এরপর দেখো, বাংলাদেশে প্রথম কত সালে ইন্টারনেট ব্যবহার করা হয়? বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে, পৃথিবী জুড়ে ইন্টারনেট আসছে এই সময় জুড়ে, কিন্তু বাংলাদেশে আসছে 1996 সালে। বাংলাদেশের প্রথম ইন্টারনেট, সরকার হচ্ছে ইন্টারনেট ইউজ করা হচ্ছে 1993, কিন্তু বাণিজ্যিক ভাবে জনসাধারণের জন্য ছেড়ে দেয় 1996 সালে। 1996 সালে প্রথম ইন্টারনেট রিলেটেড। ওকে, এরপর আমরা আসি 28 নম্বর প্রশ্ন। বিশ্বকাপ ফুটবল খেলায় গোল্ডেন বুট এবং গোল্ডেন বল চালু হয় কবে? গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুইটা একসাথে চালু হয়েছে না? তার মানে দুইটা একসাথে যেহেতু চালু হয়েছে, যে সালে চালু হয়েছে সেখানে একটা 2 আছে। কোথায় একটা 2 আছে বলো? এইখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। গোল্ডেন বুট কেন? গোল্ডেন বুট হচ্ছে যে সব থেকে বেশি গোল করে, আর গোল্ডেন বল কি? যে পুরো বিশ্বকাপের জুড়ে মানে সব থেকে ভালো খেলে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়, তাকে হচ্ছে গোল্ডেন বল দেয়। ঠিক আছে, এবং এটা প্রথম প্রথম হচ্ছে 1982 সালে চালু করা হয়। 1982 সালে চালু করা হয়। এবছর কে কে পেতে পারে একটু জানাও। এরপর দেখো, ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি, ভাই ঢাকা শহরে, বাংলাদেশে প্রথম বৈদ্যুতিক বাল্ব জ্বলছে কোথায়? প্রথম কারেন্ট আসছে কোথায়? বৈদ্যুতিক বাল্ব জ্বলছে কোথায়? এইটাও একটা কোশ্চেন, বুঝছো? তার মানে তোমার সবই পড়তে হবে। তোমাকে কিন্তু সবই পড়তে হবে, তোমাকে কিন্তু সবই পড়তে হবে। ওকে ভাই, আপনাদের সেকেন্ড টাইমের জন্য বই আছে। হ্যাঁ, সেকেন্ড টাইম তুমি কোন ইউনিভার্সিটি দিবা সেই ইউনিভার্সিটির জন্য আলাদা বই আছে। সো সেগুলো একটু পড়ে নেবা, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম হয় না। হ্যাঁ, সো যেসব জায়গায় হয় সেই সব জায়গার জন্য আলাদা বই আছে। ভাই জয়কলির প্রশ্ন ব্যাংক পড়ি। হ্যাঁ, জয়কলির প্রশ্ন ব্যাংক সবাই পড়ে। ভাইয়া আমি শুধু সব ভুলে যাই, সব ভুলে যাই, বারবার পড়বা। ময়মনসিংহ থেকে দেখছি, ময়মনসিংহ বাংলাদেশের সর্বশেষ, সর্বশেষ কি? সর্বশেষ সর্বশেষ হচ্ছে বিভাগ এখন পর্যন্ত, এবং দুইটা প্রস্তাবিত বিভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে ফরিদপুর, আমার দেশ, আমার জেলা। আর একটা হচ্ছে কে বলো তো? আমাদের হাসনাত আব্দুল্লাহর কুমিল্লা। ঢাকা ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন, ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতির প্রচলন, ঢাকায় প্রথম এরকম বাল্ব জ্বলে, কারেন্টের বাল্ব জ্বলে কোথায়? ঢাকায় প্রথম কারেন্টের বাল্ব জ্বলে হচ্ছে আহসান মঞ্জিলে। যারা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, আহসান মঞ্জিল, এই কোশ্চেনটা তারা ভালো করে পড়ে যাওয়া, অনেকবার আসছে এই কোশ্চেনটা। আহসান মঞ্জিলে 1901 সালের 7 ডিসেম্বর তারিখে, 7 ডিসেম্বর 7 ডিসেম্বর তারিখে প্রথম বৈদ্যুতিক বাল্ব জ্বালায়, প্রথম বৈদ্যুতিক বাল্ব জ্বালায়। ঠিক আছে, 1971 সালের, না 1901 সালে, স্যার আসসালামু আলাইকুম, 1901 সালের 7 ডিসেম্বর, 1901 সালের 7 ডিসেম্বর ঢাকার আহসান মঞ্জিলে প্রথম বৈদ্যুতিক বাল্ব জ্বালানো হয়। আহসান মঞ্জিল ওই যে নবাব সলিমুল্লাহর যেই জায়গাটা। ওকে, এরপর দেখো হিন্ডারবার্গ, বার্গ আছে তার মানে কি? এটা কোথায়? এটা জার্মানি। একটু আগে বলছে বার্গ মানে তুমি জার্মানি দিবা। ঠিক আছে, জার্মানি, তার মানে জার্মানি তো এখানে কমন আছে, তাহলে বাকি দুটো বাদ। এখন জার্মানির সাথে, এই জার্মানি আর জাপান কি একসাথে? জার্মানি আর জাপান কি? দেখো এই প্রশ্নের উত্তর তুমি কেমনে করবা? তুমি জানো না এই কোশ্চেনের উত্তর। আমি বলে দিচ্ছি, বার্গ মানে কি? বার্গ মানে জার্মানি। এটার মধ্যেও জার্মানি নাই, এটার মধ্যেও জার্মানি নাই, তার মানে এই দুটো বাদ। এরপর দেখো, জার্মানির সাথে পোল্যান্ড আর জার্মানির সাথে জাপান। ভাই জাপান তো এশিয়ার এইখানে, প্রশান্ত মহাসাগর এখানে 4টা দ্বীপের সমন্বয়ে জাপান, আর এইখানে হচ্ছে জার্মানি ইউরোপের। তার মানে এই দুটা দেশের মধ্যে তো সীমানা থাকতে পারে না, এই দুটো দেশের মধ্যে তো সীমানা থাকতে পারে না। তার মানে আমি জানি না, তারপরে এটা উত্তর করতেছি কেন? কারণ জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে এটা হইলেও হইতে পারে, যেহেতু বাকি তিনটা ভুল, তার মানে এটা উত্তর সঠিক। এরপর 31 নম্বর, অপরাধ বিজ্ঞানের জনককে? একটু আগে বলছি, অপরাধ বিজ্ঞানের জনককে, অপরাধ বিজ্ঞানের জনককে? ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রের জনক। কার্ল মার্কস তিনি কি? তিনি সমাজতন্ত্রের জনক বলা হয়। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে সমাজতন্ত্রের প্রবক্তা, এরপরে হচ্ছে লাম ব্রাসো। লাম ব্রাসো একটু আগে তোমাকে কি বলছি, তিনি হচ্ছে অপরাধ বিজ্ঞান বা ক্রিমিনোলজির জনক। ওকে ওকে, একটু দেখো 32 নম্বর প্রশ্ন। এশিয়াকে ইউরোপ থেকে কোন প্রণালী পৃথক করেছে? এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন প্রণালী? বলো।
জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী। দেখো জিব্রাল্টার এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা। এটা কি? এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকা। ইউরোপের মানুষজন দেখতে সাদা, আফ্রিকার মানুষজন দেখতে কালা। ঠিক আছে? সাদা সাদা কালা কালা, এইখানে একটা প্রণালী এদের মানে আলাদা করছে। এই প্রণালী হচ্ছে সাদা সাদা কালা কালা। তার মানে এটা কি? এটা হচ্ছে জিব্রার মতো দেখতে। জিব্রা কি? সাদা সাদা কালা কালা, এবং এটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। দেখছো? পড়ে গেছো? এশিয়া এবং ইউরোপকে পৃথক করেছে, এখানে দুইটা প্রণালী আছে, একটা বসফরাস আর একটা কি? বলো বলো, এটা তোমাদের কাছে কোশ্চেন। এই বসফরাস প্রণালী কি করেছে? এশিয়া থেকে পৃথক করেছে। পক প্রণালী, এখানে হচ্ছে ভারত, এখানে কি? এখানে হচ্ছে ভারত, এখানে একটু আছে হচ্ছে শ্রীলঙ্কা। ভারত মাঝে মাঝে শ্রীলঙ্কার পক মেরে দেয়, এই জন্য এই দুইটার মাঝখানে একটা প্রণালী আছে, তার নাম হচ্ছে কি? পক প্রণালী। এবং বেরিং প্রণালী হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বেরিং প্রণালী। ওকে, আলাস্কা এবং হচ্ছে রাশিয়ার মধ্যে বেরিং প্রণালী। এই প্রণালী রিলেটেড আমাদের ক্লাস আছে, সেগুলো দেখতে পারো। অন্নপূর্ণা কি? অন্নপূর্ণা বলো ভাই, এত টাফ টাফ কোশ্চেন। অন্নপূর্ণা কি? অন্নপূর্ণা কি? এইসব কোশ্চেন তোমাকে জানতে হলে কি করতে হবে? অবশ্যই জয়কুলি পড়তে হবে। জয়কুলি না পড়লে কিন্তু পারা যাবে না, বুঝছো? জয়কুলি না পড়লে কোনোভাবে পারা যাবে না, কোনোভাবে না। জয়কুলি পড়তে হবে বেশি বেশি। অন্নপূর্ণা কি? অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা বলো 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 বলো। অন্নপূর্ণা হচ্ছে একটা পর্বত শৃঙ্গ, নর্থ সমভূমি মালভূমি, এটা একটা পর্বত শৃঙ্গ, একটা উন্নত একটা বড় একটা পর্বত শৃঙ্গের নাম হচ্ছে অন্নপূর্ণা। যদি এই কোশ্চেন খুবই কম আসে। নিচের কোনটি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক সম্পাদিত পত্রিকা? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। লাঙ্গল, লাঙ্গল কি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ? না। লাঙ্গল কার? লাঙ্গল ভালো করে বলো, লাঙ্গল ধূমকেতু এগুলা কার? এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে আমাদের ইয়ের কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হচ্ছে আঙ্গুর। কি নাম? আঙ্গুর। আঙ্গুর দিয়ে দিবে, তুমি শুধু খাবা, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুঝছো? এরপরে দেখো আমাদের বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি? বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ, বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি বলতো? বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজ যেটা, সেটা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চলে যায়। এক দেশ থেকে আরেক দেশে যে চলে যায়, সেটা দূতের মতো যায়, তাই না? দূত, সেটাকে কি বলে? দূত। হ্যাঁ, তো এই জন্য বাংলার প্রথম বাণিজ্যিক জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। কি নাম? বাংলার দূত। কি নাম? বাংলার দূত। ওকে, তোমাদের কমেন্ট দেখবো, দাঁড়াও একটু ওয়েট করো। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? সাঁওতাল বিদ্রোহ, দেখো এক এক সময় এক এক ধরনের বিদ্রোহ হয়। পলাশী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে? ওকে, এর মধ্যে দেখো 1959 সালে কিছু না, 1855 সালে, 1855 সালে যেই বিদ্রোহটা হয় সেটার নাম হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল, এটার কাহিনীটা বেশ মর্মান্তিক, একটু পড়বা। এরপর 1857 সাল যেটা হয় সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন পাইতে পারো এই বছর। ওকে, সিপাহী বিদ্রোহ এবং সাঁওতাল বিদ্রোহ। এরপর দেখবো 37 নম্বর, সময় মাপার যন্ত্রের নাম কি? সময় মাপে কি দিয়ে বলো? রিক্টার স্কেল দিয়ে কি করে? রিক্টার স্কেল দিয়ে হচ্ছে ভূমিকম্প মাপে, তাহলে সময় মাপে কি? সময় মাপে হচ্ছে ক্রোনোমিটার। কি নাম? ক্রোনোমিটার। ক্রোনোমিটার দিয়ে সময় মাপে। ক্রোনোমিটার, ওই যে ক্লকের সাথে মিলে আছে ক্রোনো, ঠিক আছে? এরপর দেখো খেমার প্রজাতন্ত্রের কোন দেশের পূর্ব নাম ছিল? খেমার প্রজাতন্ত্রের কোন দেশের পূর্ব নাম ছিল? পূর্ব নাম ছিল খেমার প্রজাতন্ত্র। যদি এই কোশ্চেন আসার সম্ভাবনা নাই, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা নেই, তারপরেও তোমাদেরকে জাস্ট একটু দিলাম যে ডিপ কোশ্চেন আসলে আসতে পারে, এটা কম্বোডিয়া। এরপর দেখো মাশালডাঙ্গা সীমান্তটি কোথায় অবস্থিত? মাশালডাঙ্গা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সীমানা নাকি? মাশালডাঙ্গা, সেই মাশালডাঙ্গাটা কোথায়? বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ জেলা কুড়িগ্রাম। এই কুড়িগ্রামে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সীমানা, তার নাম হচ্ছে মাশালডাঙ্গা। এই লালমনিরহাটে একটা গুরুত্বপূর্ণ সীমানা আছে, তার নাম 3 বিঘা করিডোর, একটা করিডোর। ওকে, এরপর দেখো ভিয়েনা কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? ভিয়েনা, 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 ভিয়েনা কনভেনশন একটা গুরুত্বপূর্ণ কনভেনশন, যেটা হচ্ছে পরিবেশ টরিবেশ অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। সেটা হচ্ছে 1961 সাল। কত সাল? 1961 সাল কনভেনশন, জিনিসটা একটু ভালো করে পড়বা। এরপর আমরা দেখবো, যেহেতু অনেকগুলো কোশ্চেন, আমাদের সময়টা তো কম, সো একটু ফাস্ট যাচ্ছি, হ্যাঁ? কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? জাস্ট একটাই কথা, ক্লাসের সময় বাকি অল্প সময় আছে, সো একটু থাকো, অনেকগুলা কোশ্চেন তুমি জানতে পারবে, অনেকগুলো প্রশ্নের উত্তরও তুমি জানতে পারবা। এখান থেকে অনেক কোশ্চেন তোমার আসলে আসতে পারে। আমলাতন্ত্রের জনক, একটু আগে তোমাকে আমি বলছি, আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। জন স্টুয়ার্ট মিল আরেকজন আমাদের পলিটিক্যাল সায়েন্টিস্ট। জন লক, জন লকের একজন বিখ্যাত হচ্ছে দার্শনিক। মন্টেস্কু আছে, সো এগুলো সম্পর্কে জানবা,
দেখবা যে অনার্স লেভেলে উঠে জানতেছো। মানুষের নবী গ্রন্থটি কার? মানুষের নবী গ্রন্থটি কার বলো? মানুষের নবী গ্রন্থটি কার? মানুষের নবী গ্রন্থটি হচ্ছে আব্দুল জব্বারের। আব্দুল জব্বারের হচ্ছে কি রিলেটেড? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেটেড। 1930 সালের পরে বিশ্ব অর্থনীতিতে কত সালে পুনরায় মহানন্দা দেখা যায়? 1930 সালের পরে রিসেন্টলি 2008 সালে ওয়ার্ল্ড ইকোনমিতে একটা মহানন্দা দেখা যায়। 1930 সালে যে মহানন্দাটা হয়েছিল সেটার নাম হচ্ছে গ্রেট ডিপ্রেশন। কি নাম? গ্রেট ডিপ্রেশন। 1930 সালে ডিপ্রেশন, ওকে, ডিপ্রেশন। 1930 সালে যেটা হয় সেটার নাম হচ্ছে গ্রেট ডিপ্রেশন এবং 2008 সালে কিন্তু আবার মহানন্দা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশনের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটা মানে কমিশন হয়, তার নাম হচ্ছে নাথান কমিশন, যেটা 1900 কত সাল? 1911 সালের দিকে গঠিত হয়, ঠিক আছে? 1911 না 13, 1911 সালে। এবং এইখানে মোট সদস্য ছিল 13 জন, মোট সদস্য ছিল 13 জন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এই এর সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তা রিজেক্ট করেছিলেন সে সময়। ওকে, এরপর আমরা দেখব 45 নাম্বার, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, এটা ব্লেয়ার হবে, হ্যাঁ, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে বঙ্গোপসাগরের নিচে, হচ্ছে এটা বঙ্গোপসাগরের নিচে একটা জায়গা আছে না, তোমরা অবশ্যই জেনে থাকবে বিলাসী যদি পড়ো। তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে আন্দামান। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, হ্যাঁ, আন্দামান। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান দ্বীপপুঞ্জের আন্দামানের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে। এরপর খুলনা জেলার পূর্ব নাম কি? খুলনা। খুলনা জেলার পূর্ব নাম কি বলো? খুলনা জেলার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। কি নাম? জাহানাবাদ। জাহানাবাদ। এই নিচের গুলো হচ্ছে অন্যান্য জায়গার পূর্ব নাম। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের 47 সপ্তদশ অক্ষরে লেখা দুটি দেশের মধ্যে অবস্থিত। কোন কোন দুটি দেশ? কোন দুটি দেশ? সপ্তদশ, সপ্তদশ, সপ্তদশ বলো। সপ্তদশ কি হবে? সপ্তদশ বাংলাদেশের আশেপাশে আসিয়ানের সদস্যভুক্ত একটা দেশ, তার নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম। সপ্তদশ অক্ষরেখা, 17তম। দেখো এক এক দেশের এক এক ধরনের অক্ষরেখা। 17তম অক্ষরেখা হচ্ছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। 38তম অক্ষরেখা, 38, 38তম অক্ষরেখা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া পৃথক হয়েছে। এটা নিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ একটা ক্লাসই নেওয়া যায়, এই একটা জিনিস নিয়ে, জাস্ট 38তম অক্ষরেখা। এটা একটা, এই একটা লাইন নিয়ে, 38তম অক্ষরেখা একটা লাইন নিয়ে পুরো 1.5 ঘন্টা একটা ক্লাস নেওয়া সম্ভব, এত ডিপলি এখানে পড়া সম্ভব। জাস্ট এক লাইনে তোমাকে বলে দিলাম। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট ঘটনা কোনটা? বঙ্গভঙ্গ, দেখো বঙ্গভঙ্গ, এই যে পুরো একটা বঙ্গ ছিল, দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে এই দিকে হচ্ছে পূর্ববঙ্গ হয়, যেটার নাম হচ্ছে বাংলাদেশ। এই দিকে যেটা থাকে সেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গকে অনেক ধরনের শোষণ নিপীড়ন করতো, এদের অধিকার দিত না ঠিকঠাক। এই জন্য দুই বঙ্গ যখন আলাদা হয়ে যায় তখন এই পূর্ববঙ্গের মানুষ খুশি হয়। পশ্চিমবঙ্গের মানুষ কি হয়? পশ্চিমবঙ্গের মানুষ বেজার হয়। বেজার হয়ে তারা কি করে? তারা হচ্ছে রাখি বন্ধন করে। তারা বলে যে এই পূর্ববঙ্গের যারা আছিস, তোরা আমার ভাই বোন, তোরা আমার সাথে যাইস না। এই জন্য তারা রাখি বন্ধন করে। পাশাপাশি ঢাকাকে রাজধানী করা হয়, যখন আলাদা হয়ে যায় তখন এইখানে একটা নতুন রাজধানী হয়ে যায়, তার নাম হচ্ছে ঢাকা। পাশাপাশি একটা স্বদেশী আন্দোলন হয়। স্বদেশী আন্দোলন মানে কি? স্বদেশী আন্দোলন মানে হচ্ছে এইখানে, এই যে জায়গাটা, এখানে কি হয়? এখানে হচ্ছে এই পুরো পশ্চিমবঙ্গের মানুষজন বলে, আমরা ব্রিটিশ, তোমরা যারা এই দুই বঙ্গকে আলাদা করে দিলা, তোমরা যেসব প্রোডাক্ট আনো আমরা তোমাদের প্রোডাক্ট আর কিনবো না, আমরা আমাদের প্রোডাক্ট কিনবো, তাই তোমাদের বিজনেস আর হবে না। তো এই জন্য ব্রিটিশদের চাপ দেওয়ার জন্য তারা স্বদেশী আন্দোলন করে। তার মানে উত্তর হচ্ছে সবগুলাই, উপরে উল্লেখিত সবগুলো। ক্লিয়ার? ওকে, জাস্ট একটু ভালো করে দেখে যাও। 49 নম্বর প্রশ্ন, 2030 খ্রিস্টাব্দের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? লাস্ট ক্লাসে বলছি, এটা তোমার পারা উচিত। নয়ন, রিফাত ভাই তুমি কেমনে ভাইয়ের আগেই প্রশ্ন উত্তর দাও, প্রশ্ন করার আগে? হারে কেমনে? নয়ন, আত্তিক, এরপর সাগর, নয়ন, রিফাত, এরপর শিখা রয়, এরপরে আছো সিনথিয়া ইসলাম, এরপরে আছো রিফাত ইসলাম, এরপরে আবু রায়হান কবির, তাসনিয়া তন্নি, এরপর হচ্ছে সাগর আহমেদ, হাবিবা ইসলাম মায়া, এরপরে হচ্ছে অনেকেই তোমরা আছো, অনেকেই তোমরা আছো। সো একটু থাকো কষ্ট করে আর একটু সময় ধরে। 2030 খ্রিস্টাব্দে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে কোন কোন দেশ? যারা এখন পর্যন্ত ক্লাসটা একটু শেয়ার করো নাই, কারণ ক্লাস আমি জানি এই ক্লাসটা তোমাকে আবার দেখতে হবে, আরেকবার দেখলে তাইলে তুমি বুঝতে পারবা। যারা এখন পর্যন্ত ক্লাসটা শেয়ার করো নাই, দয়া করে শেয়ার করে ভাইকে একটা ডান লিখে দাও। দেখো জয়গুলো তোমাকে এত কিছু দিচ্ছে, ফ্রি ক্লাস দিচ্ছে, তোমার কি একটু শেয়ার করা উচিত না? তোমার টাইমলাইনে একটু শেয়ার করে রেখে দাও ক্লাসটা এবং ভাইকে একটু ডান লেখা, যে ভাই ক্লাস শেয়ার করা ডান। ওকে,
2030 খ্রিস্টাব্দে ফিফা বিশ্বকাপের আয়োজন করবে কোন দেশ? 2030 সালে ফিফা আয়োজন করবে হচ্ছে, বেসিক্যালি আয়োজন করবে হচ্ছে কে? মরক্কো, স্পেন এবং পর্তুগাল। কিন্তু 1930 সালে ফিফা শুরু হয়েছিল, যেহেতু 100 বছর পর হবে, এই জন্য যখন একদম শুরু হয়েছিল সেই সময় শুরুতে কে কে ছিল? শুরুতে ছিল উরুগুয়ে, উরুগুয়েও সাথে থাকবে। এরপর থাকবে প্যারাগুয়ে, প্যারাগুয়ের সাথে থাকবে। এরপর থাকবে আর্জেন্টিনা। তার মানে 2030 সালে বিশ্বকাপ মোট আয়োজক হবে 6 জন: মরক্কো, স্পেন, পর্তুগাল, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেন্টিনা। তিনটা মহাদেশে, তিনটা মহাদেশে হচ্ছে আমাদের এই বিশ্বকাপ হবে মোট 6টা দেশে। যদি মহাদেশ বলি 3টা দেশ, দেশ বললি 6টা। আধুনিক ফুটবল খেলার উৎপত্তি কোথায়? ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, সবকিছুর উৎপত্তি কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডের মানুষজন অনেক কিছু খেলতো, মানুষের মন নিয়েও খেলতো, ঠিক আছে? পাশাপাশি অনেক দেশ নিয়েও খেলতো। আমাদের দেশ নিয়ে খেলে পুরো দেশটাকে 200 বছর শাসন করে দিয়েছে, ঠিক আছে? খেলায় ওস্তাদ হচ্ছে কে? ইংল্যান্ড। এরপর দেখো, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ঘোষণা, সেটা হচ্ছে আমাদের এই জয়কলি প্রকাশনের পক্ষ থেকে তোমাদের জন্য নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা কি করেছি? আমরা হচ্ছে তোমাদের জন্য অনেকগুলো ফ্রি কোর্স রেখেছি। যেরকম কলেজ অ্যাডমিশন জন্য আছে, ডিসইউ অ্যাডমিশনের জন্য আছে, অ্যাডভান্স প্রিপারেশনের জন্য আছে কমার্সের, হ্যাঁ, সায়েন্সের জন্য আছে, আর্টসের জন্য আছে, এরপর অ্যাডভান্স মেডিকেলের জন্য আছে, সবকিছুর জন্য আছে। তুমি জাস্ট কি করবা? একটু ভালো করে পড়ো এবং এবং এই যে জয়কলি একাডেমি, এর জয়কলি একাডেমির ওয়েবসাইটে চলে যাও এবং ওইখানে গিয়ে তুমি কি করো? তুমি লগ ইন করে সবগুলো ক্লাস তুমি করে ফেলো। তোমার জন্য এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর দেখো 51 নম্বর প্রশ্ন। 51 নম্বর প্রশ্ন কি বলছে? বাংলাদেশের নারীরা সর্বপ্রথম আন্তর্জাতিক প্রতিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে কোথায়? সর্বপ্রথম আন্তর্জাতিক প্রতিরক্ষায় নেয় হচ্ছে লেবাননে। লেবাননে শান্তি ছিল না, এই জন্য বাংলাদেশ 2000 সালে, কত সাল? 2000 সালে লেবাননে চলে যায় কি করতে? এই যে মানে শান্তিরক্ষা মিশনে চলে যায়। এরপর আমরা দেখব লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করা হচ্ছে শায়েস্তা খাঁ, এবং শায়েস্তা খাঁ লালবাগ কেল্লা স্থাপন করার পর ওইখানে তার মেয়ের মাজার, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে পরিবিবি। পরিবিবির মাজার, পরিবিবির মাজার কোথায়? পরিবিবির মাজার হচ্ছে লালবাগ কেল্লায়। তোমরা যদি কেউ কখনো না যাও তাহলে যাবা, পুরান ঢাকায় আজিমপুরের পাশে লালবাগ কেল্লা অবস্থিত। ক্লিয়ার? ওকে। 53, বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি নিচের কোনটা পাইছে? কিছুদিন আগে বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দল তারা হচ্ছে একটা পুরস্কার পায়, সেটার নাম হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, তার নাম কি? তার নাম হচ্ছে স্বাধীনতা পুরস্কার পায়। ক্লিয়ার? ওকে। ভাগীরথী নদীর তীরে কোন জনপদ অবস্থিত? ভাগীরথী, এই যে এটা হচ্ছে বাংলাদেশ, এই যে ধরো এইভাবে, এটা হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ, এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। এই একটা জায়গা জুড়ে একটা জনপদ অবস্থিত, এখানে আরেকটা জনপদ, এখানে যেটা সেটার নাম হচ্ছে গৌর। ভাগীরথী নদীর তীরে গৌর জনপদ ছিল, পাশাপাশি এখানে আরেকটা আছে, সেটার নাম হচ্ছে রারো। দুইটা জনপদ ছিল। এখন গৌর যেহেতু নাই, তার মানে এটার উত্তর হবে রারো। রারো কি নাম? রারো। এরপর সমতট ছিল কি? সমতট ছিল হচ্ছে তোমার এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কুমিল্লা। কুমিল্লা প্লাস হচ্ছে নোয়াখালী, এই দুটো মিলে হচ্ছে সমতট ছিল। পুন্ড কোনটা ছিল? পুন্ড ছিল হচ্ছে উত্তরবঙ্গের দিকে, রাজশাহী প্লাস রংপুর। আর হরিকেল ছিল কি? হরিকেল ছিল হচ্ছে সিলেট প্লাস হচ্ছে চিটাগং, চট্টগ্রাম, ঠিক আছে? ওকে। এরপর 54 নম্বর প্রশ্ন, 55 নম্বর প্রশ্ন, 55 নম্বর প্রশ্নটা পড়ে উত্তর করো। ভাই বিসিএস এর প্রিপারেশনের জন্য কিছু বই সাজেস্ট করেন প্লিজ। বিসিএস এর জন্য আরেকদিন বলবো। বিসিএস এর জন্য আমাদের জয়কুলের বিসিএস ছিল, যদি এখন আমরা বিসিএস এর জন্য ওইভাবে কাজ করি না, অ্যাডমিশন রিলেটেড বেশি আমরা কাজ করি। তারপর বিসিএস এর জন্য আরেকদিন বলবো তোমাকে অবশ্যই, ঠিক আছে? মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কত সালে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? মানবাধিকার যখনই বলবো মানবাধিকার, তখন 1948 সাল, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে অবস্থা, ওই সময় কি হয়? 1948 সালে প্রথম মানবাধিকার রিলেটেড একটা চুক্তি স্বাক্ষরিত হয় জাতিসংঘের আন্ডারে, হ্যাঁ, হিউম্যান রাইটস। আয়তনে বিশ্বের সব থেকে বড় দেশ, আয়তনে সব থেকে বড় দেশ হচ্ছে কি? রাশিয়া। রাশিয়া আয়তনে সব থেকে বড়, সবচেয়ে বড় রাশিয়া, ঠিক আছে? এবং জনসংখ্যা, এটা কে? জনসংখ্যায় কে? জনসংখ্যা কিন্তু চীন না। জনসংখ্যায় তোমরা অনেকে ভাবো সব থেকে বড় দেশ চীন, কিন্তু জনসংখ্যায় সব থেকে বড় দেশের নাম হচ্ছে ভারত। কি নাম? ভারত, মানে ইন্ডিয়া, 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 ঠিক আছে? ওকে। এরপরে দেখো ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব হয়েছে 1899 সালে, 1889 সালে। ফরাসি বিপ্লব হয় 1889 থেকে 1899 সাল পর্যন্ত, এই 10 বছর হয় ফরাসি বিপ্লব। এবং এই বিপ্লব হয় ফ্রান্সে, এবং এইখানে হচ্ছে একটা কারাগার ছিল, বাস্তুল কারাগার, হ্যাঁ,
এরপরে এইখানে হচ্ছে ওই ফরাসি বিপ্লবের পরবর্তীতে উঠে আসে হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, এরপরে এইখানে সময় জি জ্যাক রুশো, এরপর মন্টেস্কু, ভলতেয়ার, এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন জিনিস তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনে পড়তে হয়, পড়ে ফেলবা। ট্রাফালগার যুদ্ধ, ট্রাফালগার যুদ্ধ হয় 1805 সালে, 1805 সালে ট্রাফালগার যুদ্ধ। এরপর দেখবো প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সামরিক বাহিনীর প্রধান কে থাকে। এত ডিপ থেকে কোশ্চেন হয় না, জাস্ট প্রথম বিশ্বযুদ্ধ রিলেটেড কিছু কোশ্চেন হইতে পারে। কি হইতে পারে? জেনারেল ফচ। কি নাম? জেনারেল ফচ নাকি? জেনারেল ফচ প্রথম বিশ্বযুদ্ধে আমাদের মিত্র বাহিনীর প্রধান ছিলেন। এরপর ব্রহ্মপুত্র নদী, দেখো কীর্তিনাশা, কীর্তিনাশা কার? যে কীর্তি গড়ে এবং নাশ করে, মানে কীর্তি মানে গড়া এবং নাশ করা, এটাকে, এটা হচ্ছে আমাদের পদ্মা। পদ্মা নদী কি করে? পদ্মা নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে, এই জন্য এটার নাম হচ্ছে কীর্তিনাশা। এরপর দেখো দোলাই, দেখো ঢাকা শহরে একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিখ্যাত একটা নদী আছে, নদীর পানিটা এত সুন্দর, হ্যাঁ হ্যাঁ, মানে দেখতে পুরোপুরি কুচকুচি কালো। তার নাম কি? তার নাম হচ্ছে বুড়িগঙ্গা। কি নাম? বুড়িগঙ্গা, ঠিক আছে, বুড়িগঙ্গা। এই পানি এরকম কেন? কারণ এখানে সবকিছু ধোলাই করা হয়। কি করা হয়? ধোলাই করা হয়। যেহেতু সবকিছু এখানে ধোয়া হয়, এই জন্য এটার পানি সব থেকে কালো। এই জন্য দোলাই হচ্ছে কার পূর্ব নাম? বুড়িগঙ্গার, বুড়িগঙ্গার পূর্ব নাম দোলাই। এরপর দেখো, এরপর দেখো এইখানে একটা খাল ছিল এরকম, এই খাল ভেঙে এখানে একটা নদী হয়, খালের নাম ছিল জোনাই খাল। কি নাম? জোনাই খাল। এবং পরে এই জোনাই খাল ভেঙে একটা নদী হয়, সেই নদীর নাম হচ্ছে যমুনা। জোনাই যমুনা, মনে থাকবে। তার মানে জোনাইয়ের বর্তমান নাম কি? জোনাইয়ের বর্তমান হচ্ছে যমুনা, যমুনা। এবং দেখো লৌ, ঔকার, রস্বইকার, আবার জফলা, দেখো এখানে রফলা, হয়ময়, পয়রসকার, মানে তয়রফলা, এইখানে একটা বিদঘুটে বানান, এখানে একটা বিদঘুটে বানান, এই জন্য এটার সাথে একটা মিল রেখে মনে রাখবা, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রের পূর্ব নাম হচ্ছে লৌহিত্য। ঠিক আছে, চারটা নদীর পূর্ব নাম আমরা জেনে নিলাম। 61 নম্বর প্রশ্ন, বাংলাদেশের নদী উন্নয়ন কেন্দ্র, নদী উন্নয়ন কেন্দ্র হচ্ছে দেওয়ানগঞ্জ। এটা আসবে না, যদি আসে তাহলে ফরিদপুরে হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউশন। তোমরা সবাই ভুল করবা, নদী গবেষণা ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট, এটা হচ্ছে কোথায়? ইনস্টিটিউট হচ্ছে, এটা হচ্ছে ফরিদপুর। ঠিক আছে, নদী গবেষণা ইনস্টিটিউট। কিন্তু নদী উন্নয়ন কেন্দ্র কোথায়? নদী উন্নয়ন কেন্দ্র হচ্ছে দেওয়ানগঞ্জ। কোথায়? দেওয়ানগঞ্জ। 3 বিঘা করিডোর, এটা কোন নদীর তীরে অবস্থিত? দেখো বাংলাদেশের উত্তরবঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ নদী আছে, যেটা একদম ভারতের সিকিম থেকে আসছে, ভারতের সিকিম থেকে আসছে, এখান থেকে বাংলাদেশ দিয়ে ঢুকছে। এখানে একটা জেলা আছে, সেই জেলার নাম হচ্ছে নীলফামারী। কি নাম? নীলফামারী, নীলফামারী। এবং এই যে যে নদী সিকিম থেকে আসছে, এই নদীটার নাম হচ্ছে তিস্তা। কি নাম? তিস্তা। মানে তিস্তা নদী হয়ে এইখানে যে নীলফামারী জেলায়, না নীলফামারী না, লালমনিরহাট, এটা সরি, এটা হচ্ছে লালমনির হাট, লালমনিরহাটে, লালমনিরহাটে এইখানে হচ্ছে একটা করিডোর আছে, সেই করিডোর নাম হচ্ছে 3 বিঘা করিডোর, মাত্র 3 বিঘা জায়গা নিয়ে। ঠিক আছে, 3 বিঘা করিডোর, হ্যাঁ ওকে। তার মানে 3 বিঘা করিডোর, এটা কোন নদীর তীরে? এখানে কোন নদী? তিস্তা নদী। কোন নদী? তিস্তা নদী। তিস্তা নদী নিয়ে কিন্তু আমাদের পরিকল্পনা অনেক। এবং চীনের সাথে কয়েকদিন আগে যখন বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যখন চীনে যায়, তখন কিন্তু তিনি কি করেছিলেন? তখন তিনি চীনের সাথে এই তিস্তা প্রকল্প নিয়ে কাজ করেন। সুতরাং তিস্তা এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো, হার্ডিঞ্জ ব্রিজ, এখানে একটা নদী আছে যার নাম হচ্ছে পদ্মা। কি নাম? পদ্মা। আচ্ছা, আরেকটু বড় করে দেই, এরকম করে একটা নদী আছে, ঠিক আছে, এরকম একটা নদী আছে, এর নদীর নাম হচ্ছে পদ্মা। কি নাম? পদ্মা। এই পাশে হচ্ছে কুষ্টিয়া, এই পাশে কে? এই পাশে কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া, কুষ্টিয়া জেলা। এই পাশে হচ্ছে পাবনা জেলা। কোনটা? পাবনা, সব থেকে বড় মানসিক হাসপাতাল। ঠিক আছে, এইখানে একটা নদী, এইখানে যেহেতু একটা নদী, একটা ব্রিজ থাকবে এখানে। তোমার হচ্ছে গাড়ি চলাচলের জন্য যেই ব্রিজ, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে লালন শাহ ব্রিজ, লালন শাহ সেতু, লালন শাহ সেতু। ঠিক আছে, কিন্তু এখানে ট্রেন চলাচলের জন্য, ট্রেন চলাচলের জন্য 1910-11 সালে, 1910-11 সালে এখানে একটা ব্রিজ হয়, 1910-11 সালে এখানে একটা ব্রিজ হয়, সেই ব্রিজটার নাম হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ। এবং এই পাশ দিয়ে তুমি যখন যাবা, তখন এইখানেই দেখবা, এই যে একদম পদ্মা নদীর পাশে এইখানে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই কুষ্টিয়ার এই যে এখানে আছে শিলাইদহ, শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠুরি বাড়ি। পদ্মা কোথায় গিয়ে মেঘনার সাথে মিশছে? বাংলাদেশে অনেকগুলো নদী না, এখানে একটা নদী আসছে একদম হিমালয়ের পর্বত হিমবাহ থেকে ভারত হয়ে বাংলাদেশে, এবং এখানে আরেকটা আসছে তোমার মণিপুরের লুসাই পাহাড় থেকে, এটার নাম হচ্ছে মেঘনা। এটার নাম কি? এটার নাম হচ্ছে মেঘনা, এটার নাম হচ্ছে পদ্মা। এই দুটো এখানে যেখানে সে মিলছে, সেটা বাংলাদেশের হচ্ছে চাঁদপুর জেলা।
এই জন্য চাঁদপুরে দেখবা পদ্মার ইলিশ পাওয়া যায়, মেঘনার ইলিশ একসাথে পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য ইলিশের জন্য চাঁদপুর কিন্তু বিখ্যাত। হ্যাঁ, ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। এরপর আমরা দেখব সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থা। এটা এখন আসবে না, এটা এটা আসার সম্ভাবনা এখন আর নাই। এটা হচ্ছে সাভাক। সাভাক কোন দেশের বলো? সাভাক কোন দেশের? সাভাক কোন দেশের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা? বলো বলো। সাবা হচ্ছে ইরান। এই ইরান যেটা, ইরানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে কি? ইরানের আগে আগে ছিল এটা, ইরানের গোয়েন্দা সংস্থার নাম ছিল সাবাক। যখন ইরানের ক্ষমতায় ছিল শাহ রেজা পাহলভি, ঠিক আছে, তখন এটা ছিল। ভারতের হচ্ছে র, ভারতে কোনটা? ভারত হচ্ছে র। আর হচ্ছে ইসে আর তোমার হচ্ছে ইসরায়েলের যেটা, সেটাকে বলে মোসাদ। মোসাদ, হ্যাঁ। এরপর দেখো রোমানদের প্রধান দেবতার নাম। জিউস হচ্ছে কি? জিউস হচ্ছে গ্রিকদের, গ্রিকদের প্রধান দেবতার নাম হচ্ছে জিউস। হুম। কিন্তু জুপিটার হচ্ছে কি? জুপিটার হচ্ছে রোমানদের। মনে রাখবা, সব থেকে বড় হচ্ছে গ্রহ কোনটা? সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, বৃহস্পতির ইংরেজিতে কি বলে? জুপিটার। এই জুপিটার হচ্ছে রোমানদের সব থেকে বড় দেবতা। তিনি হচ্ছে অগ্নির দেবতা, ঠিক আছে? ওকে। এরপর ঐতিহাসিক ফেজ শহরটি কোথায় অবস্থিত? ফেজ, ঐতিহাসিক কি? ফেজ। ফেজ হচ্ছে মরক্কো, কিন্তু এটা আসবে না, আসার সম্ভাবনা কম। এরপর 68 কত সালে বদরের যুদ্ধ সংগঠিত হয়? বদরের যুদ্ধ সংগঠিত হয় 624 সালে, যেটা আমরা বলি দ্বিতীয় হিজরি। দ্বিতীয় হিজরি, হিজরি সাল চালু হয়, তার দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয় 624 সালে, ঠিক আছে? ওকে। নীল নদের দেবতার নাম কি? নীল নদ, নীল নদের সময় যে যারা রাজা ছিল তাদেরকে বলা হয়তো ফারাও, কিন্তু যারা হচ্ছে দেবতা ছিল তাদেরকে বলা হয়তো এফস্টেন না কিন্তু, জোসেফ স্টেন না কিন্তু, জোসেফ স্টাইন না কিন্তু, তাদেরকে বলা হয়তো ও সিরিস। ও সিরিস হচ্ছে নীল নদের দেবতার নাম। নীল নদের দেবতার নাম কি? বেশি ফাস্ট যাচ্ছি, বেশি ফাস্ট যাচ্ছি, গেলে যাচ্ছি, একটু জানতে হবে তোমাদের, বুঝছো? একটু কষ্ট করে থাকো। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে এইটা। এবং আমি আবারও বলছি, যারা এখন পর্যন্ত ক্লাস শেয়ার না দাও নাই, তোমরা শেয়ার না দিলে অন্তত তোমাকে সেভ করে রাখো, কারণ এই ক্লাসটা আরেকবার দেখবা তুমি, আরেকবার দেখবা, হ্যাঁ, টেনে টেনে অথবা হচ্ছে পজ করে করে দেখবা। কারণ কি কি বলছি, এই তথ্যগুলো তোমার মাথার মধ্যে সেট হয়ে থাকলে এই আজকের ক্লাস থেকে তুমি ডিসিইউ তে মিনিমাম 10 নাম্বার কমন পাবা, মিনিমাম 10 নাম্বার কমন, ঠিক আছে? ওকে। এরপর দেখি আমরা 70 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সাথে মোট কতটি দেশের সীমানা আছে? বাংলাদেশ, এটা বাংলাদেশ, এই বাংলাদেশে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে ভারত, এবং এখানে অল্প একটু আছে হচ্ছে মিয়ানমার। কে? মিয়ানমার। তার মানে বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা? বাংলাদেশের সাথে সীমানা আছে দুইটা দেশের। কয়টা দেশের? দুইটা দেশের। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপর দেখো 71 নম্বর প্রশ্ন। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত? বাংলাদেশের কোন দিকে? পশ্চিমে। তো বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোনটা? ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের বনাঞ্চলকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কয় ভাগ? 3 ভাগ, 3 ভাগ। একটা হচ্ছে একদম সুন্দরবন, একটা হচ্ছে কি? একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে কি বলো? সুন্দরবন। একটা হচ্ছে সুন্দরবন, হ্যাঁ, আরেকটা কি? একটা হচ্ছে সুন্দরবন, আরেকটা কি? আরেকটা হচ্ছে শালবন, যেটা হচ্ছে আমাদের ওই মধুপুর, শালবন এইসব জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? আরেকটা কি? আরেকটা হচ্ছে পাহাড়ি বন। একটা সুন্দরবন, একটা শালবন, একটা পাহাড়ি বন, ঠিক আছে? 3 ধরনের বন। এরপর দেখো পর্ণমোচী বনভূমি কি নামে পরিচিত? পর্ণমোচী বনভূমি কি নামে পরিচিত? কি নামে, কি নামে, কি নামে? পর্ণমোচী, যেটা হচ্ছে শালবন বলি আমরা, কি বল? শালবন, শালবন, যেটা হচ্ছে পাতা। পর্ণ মানে কি? পাতা, পাতা, পাতা। পর্ণ মানে কি? পাতা। এবং মোচি মানে কি? ঝরে যায়, পাতা ঝরা। মানে বছরের একটা নির্দিষ্ট সময় পাতা ঝরে যাবে, সব সব গাছের পাতা ঝরে যায় যেই বনে, সেটাকে আমরা বলি শালবন। কি বলি? শালবন। তোমরা যদি কেউ হচ্ছে গাজীপুর থেকে শুরু করে টাঙ্গাইলের দিকে যাও, ঠিক আছে, তাহলে দেখবা যে বড় বিশাল বিশাল শালবন দেখা যায়, ঠিক আছে? এবং এই শালবনের বনটা বেসিক্যালি কি, এই বছরের নির্দিষ্ট সময়ে এর পাতা ঝরে যায়। হুম। এরপরে দেখো পরে কোশ্চেন 74 নম্বর প্রশ্ন। বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই? বাংলাদেশের 26টা জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? দেখো সব থেকে সূর্যকন্যা, সূর্যের যে কন্যা, তাকে কি হইতে হবে? অবশ্যই সুন্দরী হইতে হবে, হ্যাঁ। তার মানে সুন্দরী যে গাছটা আছে, এই সুন্দরী গাছকে বলা হয় সূর্যকন্যা। সুন্দরী গাছকে কি বলা হয়? সুন্দরী গাছকে বলা হয় সূর্যকন্যা। সুন্দরী গাছকে বলা হয় সূর্যকন্যা, ঠিক আছে? ওকে, দেখো আমি আবারও বলছি, তোমরা যারা
তোমরা যারা হচ্ছে সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি নিচ্ছ, তোমরা যারা ডিসিউ এর প্রিপারেশন নিচ্ছ, ইংলিশের জন্য ইংলিশ বিচিত্রা বেস্ট অফ দ্য বেস্ট, বাংলার জন্য বাংলা বিচিত্রা এবং জয়কলি জিকে এখান থেকে সবসময় বাংলাদেশ সব থেকে বেশি কোশ্চেন কমন পড়ে এই সব জায়গা থেকে। এই বছরও ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 60টা এমসিকিউর মধ্যে 58টা এমসিকিউ কমন পড়ছে এই বছরও। মডেল টেস্ট তো অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট। তোমরা যদি শেষ সময় অন্য কিছু নাও পড়ো, ডিসিউ এর মডেল টেস্টটা পড়বা। দেখো এশিয়ার নিম্নতম, এশিয়ার সবথেকে নিম্নতম নিচু জায়গা কোনটা? এশিয়ার সবথেকে নিচুতম জায়গার নাম হচ্ছে ডেড সি। ওই যে বলা হয় না এমন একটা জায়গা আছে যেখানে মুসলিম ধর্মে বলা হয় অভিশাপ লাগছিল, একদম পুরো জায়গাটাকে উল্টাই দিছিল জিবরাইল আলাইহিস সালাম। পরে ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় লবণাক্ত একটা সি, যেটাকে মৃত সাগর বলা হয়, এবং ওইটাকে ইংরেজিতে বলা হয় ডেড সি। কি বলা হয়? ডেড সি, ডেড সি। কোন মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়? তোমরা সবাই ভাববা যে মনে হয় তাহলে ইয়েকে বলা হয় সাহারা। না, সাহারা মরুভূমি আফ্রিকার জন্য অবশ্যই কষ্টসাধ্য, কিন্তু আফ্রিকার দুঃখ যদি আমি বলি তাহলে সেটাকে বলা হয় কালাহারি। কি বলা হয়? কালাহারি, কালাহারি। কালা মানে দুঃখ। হ্যাঁ, ওকে। সানা, সানা কোন দেশের সংবাদ সংস্থা? সানা, সানা হচ্ছে অবশ্যই সানার সাথে সর সাথে মিল আছে সিরিয়া। সিরিয়া, সানা কি? সানা হচ্ছে সিরিয়া, সিরিয়া। সিরিয়ান আরব নিউজ, এই যে সিরিয়ান, SANA, সিরিয়ান আরব নিউজ এজেন্সি, সানা। সিরিয়ান আরব নিউজ এজেন্সি, এটা হচ্ছে সানা, সানা। ঠিক আছে, সানা। ৭৯ নাম্বার, বিশ্বের সবথেকে বড় দ্বীপ কোনটা? পৃথিবীতে অনেকগুলা দ্বীপ আছে। এশিয়ার যেরকম বড় দ্বীপ হচ্ছে বুর্নিও, কুরিল দ্বীপ নিয়ে ধরো ঝামেলা আছে এখনো জাপান আর হচ্ছে ইসের সাথে, রাশিয়ার সাথে। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ, এবং ইউএসএ চাচ্ছে এই গ্রিনল্যান্ডকে তার দখলে নিয়ে নিতে। আমি বলছি গ্রিনল্যান্ড নিয়ে কোশ্চেন আসতে পারে। ন্যাটোতে এই গ্রিনল্যান্ড নিয়ে ঝামেলা হচ্ছে, কারণ গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের আন্ডারে, ডেনমার্কের আন্ডারে। ওকে, ডেনমার্ক, ডেনমার্ক এবং ইউএস প্রেসিডেন্ট তোমার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে আমাকে ইয়ে দিয়ে দাও, গ্রিনল্যান্ড দিয়ে দাও। ঠিক আছে, নিয়ে নিতে চাচ্ছে, এবং এ নিয়ে ঝামেলা চলতেছে। কোন দেশের আরব বিশ্বের ক্যান্সার বলা হয়? দেখো পুরো মিডল ইস্টকে ক্যান্সারের মতো করে রাখছে কে? এইটা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আরব বিশ্বের ক্যান্সার, আরব বিশ্বের ক্যান্সার। বুঝছো? বাংলাদেশের কোন জেলায় সব থেকে বেশি ধান জন্মায়? দেখো ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? পাট উৎপাদন শীর্ষ জেলা ফরিদপুর, ফরিদপুর। পেঁয়াজ উৎপাদনে হচ্ছে কুষ্টিয়ার পাবনা অঞ্চলগুলো। ঠিক আছে, এরপরে তুমি যদি বলো তামাক উৎপাদনে কুষ্টিয়া, তামাক উৎপাদনে কোনটা? কুষ্টিয়া। হ্যাঁ, এরপরে আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? আম উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, নাকি? এক এক সময় এক এক জেলা হয়, সো তোমরা সাম্প্রতিক তথ্যগুলো জেনে নেবা। এরপরে ৮২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন জেলায় প্রাচ্যের ডান্ডি? কোন জেলাকে? নারায়ণগঞ্জ। বাংলাদেশের যেটা হচ্ছে মানে ঢাকা শহরের বাণিজ্যিক হাব বলা হয় এই নারায়ণগঞ্জ, যেখানে হচ্ছে বাংলাদেশ সব থেকে বড় নদী বন্দর। নারায়ণগঞ্জে কোনটা? শীতলক্ষ্যা নদীর তীরে। হ্যাঁ, হ্যাঁ, নারায়ণগঞ্জ নদী বন্দর, তাই না? ওকে, এটা কিন্তু বাংলাদেশ সব থেকে বড় নদী বন্দর, এবং এইখানে কিন্তু অনেক বেশি প্রাচীন কাল থেকে পাট রিলেটেড পাশাপাশি অন্যান্য ব্যবসা বাণিজ্য হইতো। এই জন্য এটাকে বলা হয় প্রাচ্যের ডান্ডি। কারণ বাংলাদেশে কোন জেলাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ। সিলেটকে বলা হয় হচ্ছে কোন? 360 আউলিয়ার দেশ। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস, বাংলার ভেনিস, সরি। চলন বিলের মধ্যে দিয়ে একটা নদী গেছে, এই যে একটা বিল, চলন বিলের মাঝখানে একটা নদী গেছে, তার নাম হচ্ছে আত্রাই। কি নাম? আত্রাই। আত্রাই নদী কেমনে মনে রাখবা? দেখবা বিল হচ্ছে বর্ষার সময় ভেসে যায়, ভেসে গেলে কি? ভেসে গেলে আত্রাই। আত্রাই মানে কি? সাতটাই। হ্যাঁ, সাতটাই আত্রাই। ঠিক আছে, মনে মনে রাখবা। বিল ভেসে যায় যখন এইখানে একটা নদীর হয়, সেটার নাম কি? আত্রাই। আত্রাইয়ের উপর দিয়ে আমরা সাতটাই। ঠিক আছে, এটার নাম হচ্ছে আত্রাই। আত্রাই আছে না? আছে, এটা। এরপরে দেখি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে? জাকারিয়া পিন্টু। এটা আসবে না, এটা আসার সম্ভাবনা কম। এরপর দেখো এমিরেটস কোন দেশের বিমান সংস্থা? ওই যে তোমরা ফ্লাই এমিরেটস পড়ো না, দেখবে বিভিন্ন ধরনের ওই এফসিবি বলো অথবা হচ্ছে বিভিন্ন দেশের, দেখবা হচ্ছে যে জার্সিতে লেখা আছে ফ্লাই এমিরেটস। ঠিক আছে, এমিরেটস হচ্ছে আরব আমিরাতের, মানে দুবাই, যেটা দুবাই বা আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত, সেই দেশের হচ্ছে বিমান সংস্থার নাম হচ্ছে এমিরেটস। কনফুসিয়াস, এটা ইম্পর্টেন্ট। চীনে একজন প্রাচীন দার্শনিক আছে, তার নাম হচ্ছে কনফুসিয়াস। কি নাম? কনফুসিয়াস। এবং এই দার্শনিক এতটা প্রভাব ছিল, একে বলা হয়তো প্রাচ্যের হচ্ছে সক্রেটিস। সক্রেটিসের সাথে এর খুব মিল আছে, প্রাচ্যের সক্রেটিস। এবং চীন কিন্তু এখনো একে নিয়ে খুব গর্ব করে। চীনে একটা ধর্মই আছে যার নাম কনফুসিয়াস ধর্ম, এই কনফুসিয়াসকে কেন্দ্র করে। ঠিক আছে, ওকে।
এরপর দেখো পারস্য ইতিহাসে সব থেকে সফল শাসককে। তোমার মনে হইতে পারে এটা নেবুচাঁদ নেজার, না নেবুচাঁদ নেজার না। নেবুচাঁদ নেজার হচ্ছে বেসিক্যালি এটা ইসের ছিল, পারস্য সভ্যতা না, এটা ছিল হিব্রু সভ্যতায়। এরপর এই হচ্ছে দারিউস, কি নাম, দারিউস। দারিউস হচ্ছে পারস্য সভ্যতায়। এরপর আমরা দেখবো চাকার আবিষ্কার হয় কোন যুগে। চাকার আবিষ্কার হয়েছে নবপলীয় যুগে। অনেক জায়গায় দেখবো হচ্ছে ব্রোঞ্জ যুগ, নবপলীয় থাকলে নবপলীয় দিবা, ঠিক আছে। এরপর তুমি দেখবা হচ্ছে আয়তন এবং জনসংখ্যা এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটা। পৃথিবীর ক্ষুদ্রতম আয়তন এবং জনসংখ্যা তার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। কিন্তু এশিয়ায় ক্ষুদ্রতম কে, এশিয়ায় ক্ষুদ্রতম হচ্ছে মালদ্বীপস। মালদ্বীপস মাত্র মাত্র হচ্ছে 694 বর্গ কিলোমিটার, হ্যাঁ 693-94 বর্গ কিলোমিটার। এবং লোকজন সংখ্যাও খুবই সীমিত, কোনো সেনাবাহিনী নাই এই মালদ্বীপসে। তোমরা যদি ঘুরতে যেতে চাও তাহলে চলে যেতে পারো। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটা। চা রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে চীন। চার সাথে মিল আছে চীন, চীন 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 চা, চীন চা, চা চীন, চা চীন, চীন চা, চা চীন, চীন চা, চা চীন, ঠিক আছে। ওকে, এরপরে দেখবো আমরা 91 প্রশ্ন নাম্বার, বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত। এটা রাজশাহী। রাজশাহী পোস্টাল একাডেমি, রাজশাহী পোস্টাল একাডেমি, রাজশাহী পোস্টাল একাডেমি, ঠিক আছে, মাথায় থাকবে রাজশাহী পোস্টাল একাডেমি। হ্যাঁ, আই হাই কত দূর চলে গেছি আমরা, কত দূর, 91, রাজশাহী পোস্টাল একাডেমি। এরপর দেখো পৃথিবীর কোন দেশটির সাথে বাংলাদেশের কোনো টেলিযোগাযোগ নেই। এই ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো টেলিযোগাযোগ নাই, কোনো কূটনৈতিক যোগাযোগ নেই। এবং আমাদের বাংলাদেশের পাসপোর্টে লেখা আছে ইসরায়েল ব্যতীত সমস্ত দেশে আপনি যাইতে পারবেন। ইসরায়েল কিন্তু আমার বাংলাদেশের জন্য নিষিদ্ধ। এরপর দেখো 93, বাংলাদেশের রঙিন টেলিভিশন যাত্রা শুরু করে কবে। রঙিন টেলিভিশন বলো। বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন আসে 1980 সাল। বিটিভি 1980 সাল কি করে, বিটিভি রঙিন ভাবে সম্প্রচার করে, সাদা কালো ভাব থেকে শুরু করে তারপর তারা রঙিন সম্প্রচার শুরু করে। কোন কোন টিভি, বিটিভি। 1980 সালে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়। এরপর লেখো আরবেরা সিন্ধু আক্রমণ করে কত সালে। আরবেরা সিন্ধু আক্রমণ করে কত সালে, 712, 712 সালে তারা সিন্ধু মানে ভারতীয় উপমহাদেশে আক্রমণ করে 712 সালে। জাতিপুঞ্জ কত সালে বিলুপ্ত হয়। জাতিপুঞ্জ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় গঠিত হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পর যেন পৃথিবীতে আর কোনো বিশ্বযুদ্ধ না হয়। কিন্তু এরপরেও তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আর প্রথম বিশ্বযুদ্ধের পরে যে জাতিপুঞ্জ গঠন করা হয়েছে যেন বিশ্বযুদ্ধ না হয়, এটার কি আর কোনো ভূমিকা আছে, নাই। এই যে ভূমিকাটা নাই, ভূমিকাটা নাই, এরপরে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইতে না হইতেই, শেষ হয় কত, 45 সালে। শেষ হওয়ার পরে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কি হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তারপরের বছর 1946 সালে কি হয়, জাতিপুঞ্জ অফিসিয়ালি শেষ হয়ে যায়। জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য দেখো, জাতিসংঘ প্রতিষ্ঠা শুরু হয় 1941 সালে এবং শেষ হয় 1945 সালে। 1945 সালে ফাইনালি 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে আনুষ্ঠানিকভাবে, এবং এই 24 অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। 1941 সালে প্রথম যেই ঘোষণার মাধ্যমে এর যাত্রা শুরু হয় তার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। কি নাম, লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা করার পরে বলে যে আমাদের পৃথিবীতে এমন একটা সংগঠন করা উচিত যেটা মেনে সবাই চলবে, ঠিক আছে। এটা 1941 সাল। জাতিসংঘ নিয়ে পড়বা, জাতিসংঘ নিয়ে কোশ্চেন হবে, ডিসিইউ তে কোশ্চেন হবে, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন হয়, ন্যাশনালে কোশ্চেন হয়, সব জায়গা থেকে, জাতিসংঘ থেকে কোশ্চেন হয়, সাম্প্রতিক থেকে কোশ্চেন হয়, এরপর সংবিধান থেকে কোশ্চেন, এগুলো মাস্ট অবশ্যই পড়তে হয়। ইতিহাস থেকে কোশ্চেন হয়, বাংলাদেশের ইতিহাস, প্রাচীন ইতিহাস। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কয়টা, 55টা। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কয়টা, 55টা। আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য কয়টা, 55টা, ঠিক আছে। ওকে, এরপর এলিস দ্বীপপুঞ্জের বর্তমান নাম কি, এটা আসবে না। এলিস দ্বীপপুঞ্জের বর্তমান নাম কি, এটা আসবে না, এটা আসবে না। টু ভ্যালু, এটা আসবে না। এরপর 99 প্রশ্ন, 99 নাম্বার, ইউরোপের প্রথম মুসলিম রাষ্ট্র কোনটা। ইউরোপের প্রথম মুসলিম রাষ্ট্রের নাম হচ্ছে আলবেনিয়া। কি নাম, আলবেনিয়া। এবং আরেকটা রাষ্ট্র আছে ইউরোপের মুসলিম রাষ্ট্র, সেটাকে আমরা বলেছে কি বলি বলতো, আরেকটা মুসলিম রাষ্ট্র আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, বলো 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 বলো, কসোভো, নাম হচ্ছে কসোভো। হ্যাঁ, এরপর 100 নাম্বার, ক্রিকেট খেলার প্রধান সংগঠন কোনটা, এটা জানাও। লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, লাস্ট কোশ্চেন। ক্রিকেট খেলার জন্য তোমাদের জন্য লাস্ট কোশ্চেন। ক্রিকেট খেলার প্রধান যেই আমাদের আছে সেটা কোনটা, ক্রিকেট খেলার বলো। ক্রিকেট খেলার যে সংস্থা সেটার নাম কি, ক্রিকেট খেলার সংস্থার নাম কি বলো। এটা জানা উচিত, জানা উচিত, তোমাদের অবশ্যই জানা উচিত। ক্রিকেট খেলার জন্য কোনটা, ক্রিকেট খেলার জন্য কোনটা, ক্রিকেট খেলার জন্য কোনটা বলো, ক্রিকেট খেলার জন্য কোনটা। ক্রিকেট খেলা অবশ্যই সেটা একদম ইজি, ফুটবলে যেরকম ফিফা, ফিফা, ঠিক আছে।
ফিফা 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 ঠিক আছে, কিন্তু ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, হ্যাঁ। আবার কিন্তু তোমাদের আইসিসি, আইসিসির কিন্তু অনেকগুলা অনেকগুলা মিনিং, ঠিক আছে। যেরকম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ঠিক আছে। আইসিসি, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আবার আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল একাধিক আছে, ক্রিকেটের জন্য আন্তর্জাতিক যে সংস্থা সেটার নাম হচ্ছে আইসিসি, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ক্রিকেট কাউন্সিল, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আমরা দেখতে দেখতে 100টা এমসিকিউ শেষ করে ফেলছি। তোমাদের জন্য আমি যদি এক কথায় আসি, তাহলে পুরো লেকচারের সামারি অবশ্যই তুমি অবশ্যই ক্লাসটা সেভ করে কি করবা, ক্লাসটা সেভ করে রেখে তোমার টাইমলাইনে রেখে আরেকবার একটু সুন্দর করে দেখবা। পাশাপাশি তোমাদের জন্য বাংলা এবং ইংরেজির জন্য এক সেট বই ইনাফ, যারা আর্টসে আছো বাংলার জন্য বাংলা বিচিত্রা, ইংরেজির জন্য ইংরেজি বিচিত্রা, জিকের জন্য জয়খালি জিকে। তোমাদের যে কোনো কোশ্চেন বা কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সেগুলো দেখবো, সেগুলোর উত্তর দিব। পাশাপাশি যারা অন্যান্য সাবজেক্টে আছো তাদের জন্য একটা প্ল্যাটফর্মই যথেষ্ট, কারণ তুমি হচ্ছে কয়েকদিন পর পরীক্ষা দিবা, যে কোনো জায়গায় পরীক্ষা দাও। তোমরা যারা ডিসিও এক্সাম দিবা, তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, তোমরা যারা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়তেছো, ভাই আমার কথা হচ্ছে তুমি এইচএসসি 26 সাথে যেই হও না কেন, তোমাকে তো পড়তে হবে। তুমি যদি এখন থেকে না পারো তুমি জীবনেও আগায় থাকবে না। এবং এই রেসে আমার কথা হচ্ছে তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, ধরো ঢাকা ইউনিভার্সিটিতে 1700 সিট, তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, তুমি ধরো 100তে 80 পাইছো, কিন্তু তোমার পজিশন চলে আসে 2000, তুমি কি চান্স পাবা? পাবা না। তার মানে এখানে তোমাকে ভালোর থেকেও ভালো হইতে হবে। কিভাবে ভালোর থেকে ভালো হবা? নিজের প্রিপারেশনটাকে গুছাও। কিভাবে গুছাবো? আরেকজন তো পড়বে 18 ঘন্টা, তুমি পড়বা 10 ঘন্টা, তাহলে কেমনে তার থেকে তুমি আগে যাবা? কারণ তোমাকে স্মার্টলি পড়তে হবে। স্মার্টলি তুমি কেমনে পড়বা? কতটুকু পড়তে হবে, কতটুকু বাদ দিতে হবে, সেই জিনিসগুলো জেনে নিজেকে পড়াটাকে গুছায় আনন্দের সাথে পড়তে হবে। এবং এই গোছানো পড়া একমাত্র দিতে পারে তোমাকে জয় করে। তুমি পড়তেছো, কমন পড়লো না, লাভ নাই। বাংলাদেশে দেখো, তোমাকে তো ম্যানিপুলেট করার কিছু নাই। 10টা প্রকাশনী দেখো, 20টা প্রকাশনী আছে, বিভিন্ন বই দেখো, তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোনটা লাগে, সব থেকে বেশি কমন কোত্থেকে আসে, এটা দেখে যাচাই করে বই কেনো। তোমার জন্য শুভকামনা রইলো, আমার জন্য শুভকামনা। এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই এখন সবার উদ্দেশ্যে মোনাজাত দেন। হ্যাঁ মোনাজাত দিব, মোনাজাত দিব, অবশ্যই দিব। মোনাজাতের বিকল্প কিছু নাই। জয়কুলি থেকে তোমাদের মোনাজাত কেন, সবই দিই আমরা, কি লাগবে তোমাদের সবই দিই। দেখো একদম প্রি মেডিকেলের কোর্স ফ্রি, অ্যাডভান্স অ্যাডমিশনের কোর্স ফ্রি, তোমাকে হচ্ছে এইচএসসি প্রিপারেশন ফ্রি, তোমার হচ্ছে আর্টস এর জন্য যে প্রিপারেশন ফ্রি, তোমার হচ্ছে ইসের জন্য আমাদের যে কোনো জায়গার জন্য, আমাদের হচ্ছে হিউম্যানিটিস, এরপর কমার্স সায়েন্স সবকিছুর জন্য ফ্রি কোর্স তোমাদেরকে আমরা দিচ্ছি। বই তো দিচ্ছি, কোর্সও ফ্রি দিচ্ছি, আর কি লাগবে বলো? বইয়ের টাকায় কোর্সও পেয়ে যাচ্ছ। যাই হোক অনেক কথাই তোমাদেরকে বললাম। নুসরাত জানমিন বেস্ট ক্লাস, হ্যাঁ অবশ্যই ভাইয়া। আরিওর জন্য জিএসটির জন্য কোন বইগুলো বেস্ট হবে? জয়কুলির যেই সিরিজগুলো আছে অবশ্যই দেখবা। জিএসটির জন্য জয়কুলির জিএসটি 8, আরিওর জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংক আছে। যে কোনো ইউনিভার্সিটির জন্য আগে কোশ্চেন ব্যাংক কিনে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, তাইলে বুঝে যাবা কোন ইউনিভার্সিটির কোন ধরনের কোশ্চেন হয়। ঠিক আছে, শিখা রয় শেষ পর্যন্ত আছি, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। তোমরা অবশ্যই অনেক অনেক, তোমাদের জন্য শুভকামনা, সবাই অনেক ওয়ার্মলি উইশেস জানাচ্ছি। এবং কয়েকদিন পর পরীক্ষা, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই মন ভরে দোয়া রইলো। ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে। তোমাদের ভবিষ্যৎ সুখকর হোক, সাফল্যমণ্ডিত হোক, সে আশাই ব্যক্ত করছি। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা হবে, টাটা।